Assalamu alaikum. Today I think is Walaikum the assalam. third class. Acha. Today is the third class of CSE 209 Section 1 Electrical Circuits for the semester fall 2021. ওকে, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম সম্ভবত সিস্টেম অফ ইউনিট, ডিসি আর এসি সার্কিটের তফাৎ ইত্যাদি ইত্যাদি। আর আজকে আমরা শুরু করব হচ্ছে পাওয়ার এন্ড এনার্জি সেকশন 1.5 পাওয়ার এন্ড এনার্জি এই জায়গা থেকে। সো পাওয়ার বলতে আসলে কি বোঝায়? একটা ব্যাপার আপনাদেরকে একটু মনে করাই দেই, যে জিনিসগুলো অ্যাবসলিউটলি নেসেসারি সেই জিনিসগুলোর বাদে বেশ কিছু জিনিস আমি পড়াবো না, ঠিক আছে? যতটুকু জিনিস অ্যাবসলিউটলি নেসেসারি ঠিক ততটুকুই আমরা ক্লাসে আর কি ডিসকাস করবো এই থেকে। সো এইখানে পাওয়ারের অনেক ফ্যান্সি ডেফিনিশন হাবিজাবি দেয়া আছে সবকিছু, বাট আমরা পাওয়ার বলতে আসলে একটা টার্ম বুঝবো। পাওয়ার মানে হচ্ছে আসলে ভোল্টেজ আর কারেন্টের গুণফল। পাওয়ার মানেই হবে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। সো পি ইজ ইকুয়ালস টু ভিআই। পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল, এই একটা জিনিসই আমরা মনে রাখবো, ঠিক আছে? বাদ বাকি আরেকটা জিনিস আছে হচ্ছে আমাদের ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, দ্যাট মিনস কি বলে ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, এই টাইপের একটা ফর্মুলা আমরা আগে এইচএসসি তে পড়ছিলাম, বা ইন্টিগ্রেশন করলে এটা ডাব্লিউ ইকুয়ালস টু পিটি হয়ে যায়। সো এই ডাব্লিউ বলতে বোঝায় হচ্ছে এনার্জি, কতটুকু এনার্জি আপনি ইউজ করছেন সেটা। সো ওয়াটের সাথে যদি আপনি টাইম মাল্টিপ্লাই করেন ইউ উইল গেট দ্য এনার্জি। সো আপনি বলতে পারেন ডাব্লিউ ইকুয়ালস টু পিটি বা ডাব্লিউ ইকুয়ালস টু ভিআই মাল্টিপ্লাইড বাই টি, ঠিক আছে? এটা তো এটা কিভাবে আসলো সেই ডেফিনেশন গুলা বা সেই ডেরাইভেশন গুলা এখানে দেয়া আছে। সো একক সময় যেই পরিমাণ এনার্জি খরচ হয় তাকে ক্ষমতা বলে। আমাদের বইয়ের ডেফিনেশন হচ্ছে যে একক সময় একটা ইউনিট অ্যামাউন্ট অফ টাইমে যেই পরিমাণ এনার্জি খরচ হয়, কনজিউম হয় বা সাপ্লাই দেয় তাকে সেটা পাওয়ার বলা হয়। সো তার মানে ইট শুড বি সামথিং রেট অফ চেঞ্জ অফ এনার্জি, রেট অফ চেঞ্জ অফ এনার্জি উইথ রেসপেক্ট টু টাইম। রেট অফ চেঞ্জ অফ এনার্জি উইথ রেসপেক্ট টু টাইম এই রাশিমালার উপরে আর নিচে ডি কিউ দিয়ে যদি করা হয়, গুণ করা হয়, তাহলে dw by dq this becomes v and q by t this becomes i. so p is equals to vi, এই ফর্মুলাটা এখান থেকে পাওয়া যায়। বাট আমাদের এই কোর্সের জন্য আপাতত আমরা শুধুমাত্র p equals to vi, দ্যাট মিন্স পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল, এই দুইটা জিনিস নিয়ে আমরা শুধুমাত্র মাথায় রাখবো। আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল বলতে আসলে যে জিনিসগুলো নিয়ে আমরা ডিল করতেছি সেটার কিছু পিকচার এখানে দেয়া আছে এরকম। তো জাস্ট এ মিনিট, আমরা পাওয়ারের ডিসকাশনে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস আগে ই করে নিই। বলেন তো, যদি এই কারেন্টটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট এইদিকে যেতে থাকে, আমি যদি এটাকে ঘুরায় লিখতে চাই আগের দিনের ক্লাসে, আমি যদি ঘুরায় এইভাবে লিখতে চাই, তাহলে এখানে কত অ্যাম্পিয়ার লিখতে হবে? এখন এটা কি 3 অ্যাম্পিয়ারে থাকবে? -3 অ্যাম্পিয়ার। -3 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন কি? এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? আচ্ছা, এই -3 অ্যাম্পিয়ার আমরা কিভাবে লিখব? আমরা এই -3 অ্যাম্পিয়ারটা মেজার করতে পারি আসলে যেভাবে, সেটা হচ্ছে এই -3 অ্যাম্পিয়ার মেজার করার জন্য আমাদেরকে একটা স্পেশাল টাইপের মিটার লাগে। দ্যাট মিটার ইজ কল্ড অ্যামিটার। মনে রাখবেন, কারেন্ট মাপতে হয় যে মিটারটা দিয়ে, সেই মিটারটাকে বলা হয় অ্যামিটার। সো অ্যামিটার ইজ সিম্বলাইজড উইথ এ সার্কেল এবং ভিতরে এ লেখা থাকে। এ লেখা থাকলে এটা দিয়ে বোঝায় হচ্ছে অ্যামিটার। সো অ্যামিটার দিয়ে কি মাপা হয়? বিদ্যুৎ, কারেন্ট। Meter is used to measure current. আচ্ছা, অ্যামিটার কিভাবে কানেক্ট করতে হয়? সিরিজে। অ্যামিটার ইজ কানেক্টেড ইন সিরিজ, ঠিক আছে? সো অ্যামিটার দিয়ে আমরা সাধারণত কারেন্ট মেজার করি এবং অ্যামিটার সিরিজে কানেক্ট করতে হয়। অ্যামিটার সিরিজে কানেক্ট করতে হয়। আচ্ছা, গেল। তার মানে অ্যামিটার কি একটা অ্যাক্টিভ এলিমেন্ট না প্যাসিভ এলিমেন্ট? কেউ বলতে পারবেন অ্যামিটার কি অ্যাক্টিভ এলিমেন্ট? জি স্যার। জি স্যার। অ্যামিটার কি অ্যাক্টিভ এলিমেন্ট? অ্যাক্টিভ এলিমেন্ট মানে স্যার প্যাসিভ মানে সেটা ভিতরে কারেন্ট গেলে তারপর কাজ করে স্যার। হ্যাঁ, দ্যাট মিন্স ইটস এ প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট কারা? যারা হচ্ছে সোর্স, যাদের নিজস্ব ইলেকট্রিসিটি তৈরি করার ক্ষমতা আছে, তারা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। অল অফ দ্য আদার্স আর প্যাসিভ এলিমেন্ট, রাইট? সো প্যাসিভ এলিমেন্ট গুলা যদি হয়, তাহলে এদিক দিয়ে যদি আমাদের কারেন্ট ফ্লো করে, আমাদের বইতে যেভাবে ডিরেকশন দেয়া আছে এই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করে, কেউ কি বলতে পারবেন which side should be the positive terminal and which side should be the negative terminal? বাম পাশেরটা পজিটিভ, বাম পাশেরটা পজিটিভ আর ডান পাশেরটা নেগেটিভ। নেগেটিভ। কারো কি এটা বুঝতে কোনো প্রবলেম আছে? স্যার আরেকবার বলুন স্যার। এটা হচ্ছে যে যদি এরকম ভাবে হয়, এই প্যাসিভ এলিমেন্ট যদি কোনো একটা থাকে, তো কোনো প্যাসিভ এলিমেন্টের মধ্য দিয়ে যখন কোনো কারেন্ট ফ্লো করে, তখন জিনিসটা এমন ভাবে চিন্তা করতে হয় অ্যাজ ইফ যেদিকে পজিটিভ
সাইন, পজিটিভ চিহ্ন যেদিকে, সেই দিক দিয়ে কারেন্টটা ঢুকতেছে, এবং যেদিকে নেগেটিভ সাইন সেই দিক দিয়ে কারেন্টটা বের হচ্ছে। তাইলে পজিটিভ চিহ্নটা হবে অ্যাজ ইফ এই যে দিক দিয়ে কারেন্টটা ঢুকতেছে সেটার উপর, এবং নেগেটিভ চিহ্নটা হবে যে দিক দিয়ে কারেন্ট বের হচ্ছে সেটার উপর। তাহলে অ্যামিটার যদি একটা প্যাসিভ এলিমেন্ট হয়, তাহলে অ্যামিটারের পজিটিভ চিহ্ন কোন দিকে আসবে? বাম দিকে। এবং নেগেটিভটা কোন দিকে আসবে? ডান দিকে, যেহেতু কারেন্ট বাম থেকে ডানে ফ্লো করতেছে। বুঝছি স্যার। ওকে, এটা যদি ঠিকঠাক হয় টেল মি, যদি আমি এই জায়গাটায় অ্যামিটার কানেক্ট করতাম, ওই জায়গায় কানেক্ট না করে আমি যদি এই জায়গাটায় কানেক্ট করতাম, তাহলে কি লিখতাম? তাহলে অ্যামিটারের ডানে পজিটিভ আর প্লাস নেগেটিভ বামে মাইনাস। সো ডান দিকে হয়তো প্লাস এবং বাম দিকে হয়তো মাইনাস। কেউ কি বুঝতে পারছেন? এমন একজনও কি আছেন যে এটা বুঝেন নাই? এটা খুবই বেসিক কনসেপ্ট, এটা মানে বুঝতে না পারলে সমস্যা হবে। এমন কেউ কি আছেন এটা বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, এবার আমরা বলি ভোল্টমিটার। ভোল্টমিটার দিয়ে কি মেজার করা হয়? ভোল্টমিটার দিয়ে কি মাপা হয়? ভোল্টেজ। ভোল্টেজ মাপা হয়। ভোল্টমিটার বলার আগে আমরা আরেকটা টার্মের সাথে পরিচিত হব, দ্যাট ইজ কল্ড নোড। NODE, নোড। নোড মানে কি? নোড মানেই হচ্ছে কানেক্টেড পয়েন্টস। কানেক্টেড পয়েন্টস, কানেক্টেড পয়েন্ট মানে কি? আমরা বলতে পারি শর্ট সার্কিট করা যেসব পয়েন্ট আছে, শর্ট সার্কিটেড পয়েন্টস, তাই না? নোড মানে হচ্ছে কানেক্টেড পয়েন্ট অথবা শর্ট সার্কিটেড পয়েন্ট, যেই পয়েন্টগুলো শর্ট সার্কিট করা আছে তাদেরকে আমরা বলি হচ্ছে নোড। আচ্ছা ভালো কথা, তাইলে আমরা দেখি যে যদি এই পয়েন্টটার কথা আমরা চিন্তা করি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্টের কথা যদি চিন্তা করি, এই দুইটা পয়েন্ট কি শর্ট সার্কিট করা না ওপেন সার্কিট করা? শর্ট সার্কিট। এই দুইটা পয়েন্ট শর্ট সার্কিট করা। যেহেতু এই দুইটা পয়েন্ট শর্ট সার্কিট করা আছে, দ্যাটস ওয়াই আমরা বলতেছি এই দুইটা পয়েন্ট বিলংস টু দ্য সেম নোড। মাইনাস চিহ্নটা দিয়ে, সো এটা হচ্ছে আমাদের একটা নোড। সেই সম্পূর্ণটাই কিন্তু আমাদের একটা নোড হিসেবে ধরা হবে। সো এটা একটা নোড। তাহলে আমরা নিচের দিকে যদি যাই, এখানে আমাদের আরো একটা নোড আছে না নিচের অংশে? জি স্যার। মনে রাখবেন একটা নোডে সবসময় ভোল্টেজ সেম হয়, নোডে সবসময় ভোল্টেজ একই হয়। একই নোডে কখনো দুই রকম ভোল্টেজ থাকতে পারে না। সো নোডের ভোল্টেজ সবসময় সেম। সো এই জায়গার মধ্যে কয়টা নোড আছে তাহলে? দুইটা স্যার। দুইটা নোড আছে। সো ভোল্টেজ ইজ অলওয়েজ সেম ইন দ্য সেম নোড। ভোল্টেজ ইজ অলওয়েজ সেম ইন দ্য অথবা ইন এ সিঙ্গেল নোড। একই নোডে ভোল্টেজ সবসময় সেম, এটা মাথায় রাখবেন। একই নোডে ভোল্টেজ সবসময় সেম। সো এইবার আমরা যদি একটা ভোল্ট মিটার নিয়ে আসি, আমরা সাধারণত ভোল্ট মিটার দিয়ে কি মেজার করি? ভোল্টেজ। আমরা ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ মেজার করি। সো আমরা একটা ভোল্ট মিটার নিয়ে আসি, ভোল্ট মিটারকে সিম্বলাইজ করা হয় একটা সার্কেলের ভিতরে ভি লিখে। ভোল্ট মিটারের দুইটা তার থাকে, একটা পজিটিভ টার্মিনাল আর একটা নেগেটিভ টার্মিনাল। অ্যামিটারেও যেরকম পজিটিভ আর নেগেটিভ থাকে, সেরকম ভোল্ট মিটারেও দুইটা তার থাকে, একটা পজিটিভ এবং আরেকটা নেগেটিভ। ওকে, যদি আমরা এখানে ভোল্টমিটারের পজিটিভ টার্মিনালটা এটা হয় আর নেগেটিভ টার্মিনালটা এটা হয়, দেন আই শুড কানেক্ট দ্য পজিটিভ টার্মিনাল টু দ্য পজিটিভ সাইড এন্ড নেগেটিভ টার্মিনাল টু দ্য নেগেটিভ সাইড। তাহলে এখানে রিডিংটা কত দেখাবে? ভোল্টমিটারের রিডিংটা কত দেখাবে? তার পজিটিভ সাইডে 4 না 5 সেটা পরে আসতেছি। কিভাবে বুঝাবে? তার পজিটিভ সাইডে যেই ভোল্টেজটা আছে সেটা, দ্যাট মিন্স এই পাশে যেই ভোল্টেজটা আছে সেটাকে যদি আমরা বলি Vx, আর নেগেটিভ সাইডে যেই ভোল্টেজটা আছে সেটাকে যদি আমরা বলি Vy, তাইলে ভোল্টমিটারটা অলওয়েজ শো করবে হচ্ছে Vx মাইনাস Vy। যেই ভ্যালুটা আছে সেটা ভোল্টমিটার সবসময় শো করবে। মনে রাখতে হবে ভোল্টেজ মানেই দুইটা জিনিসের বিয়োগফল। ভোল্টেজ মানেই দুইটা জিনিসের বিয়োগফল। এখন আমাদের বইতে বলে দিছে যে এই নীল রঙের নোডটা আর লাল রঙের নোডটা, এই দুইটা নোডের ভোল্টেজের বিয়োগফল হচ্ছে 4 ভোল্ট। তাইলে এখানে আমাদের রিডিং এ কত আসবে? ভোল্টমিটারের রিডিং আমাদের বইতে এটা বলে দিছে, দিস ইজ 4। আচ্ছা, এখন এটা কি বুঝতে সমস্যা হয়েছে কারো? না স্যার। তো সো ফার স্যার আপনি না বলেন একই নোডে ভোল্টেজ সমান থাকে? হ্যাঁ, একই নোডে ভোল্টেজ সমান থাকে। তাহলে আবার বিয়োগফল আমি একটু বুঝতেছি, একটু রিপিট করুন। উপরেরটার নাম হচ্ছে নোড এ, নিচেরটার নাম দেন নোড বি। দুইটা কিন্তু আলাদা নোড, সেম নোড না। নোড এ এবং নোড বি, বুঝতে পারছেন? তাহলে নোড এ ভোল্টেজ মাইনাস নোড বি এর ভোল্টেজ আমাদের বইতে দেয়া আছে 4 ভোল্ট, দুইটা বিয়োগফল। সো
এইটা হইতে পারে আপনার কিভাবে হইলে আমি আপনাকে বোঝাই। ধরেন এটা বলে দিছে যে এটা হচ্ছে আসলে 12 ভোল্ট আর এটা হচ্ছে আপনার 8 ভোল্ট। তাহলে বলেন কত হয়? Vx কত? Vx 8 ভোল্ট। এইটা -4। আচ্ছা, বুঝতে 4 পারছেন? স্যার। ইয়েস। এটা তো আমাদের এই দুইটা লাল রঙের নোডের ভোল্টেজ আর নীল রঙের নোডের ভোল্টেজ কত সেটা বলে দেয় নাই, খালি আমাদেরকে বলে দিয়েছে যে এই দুইটা নোডের যেই ভোল্টেজের বিয়োগফল বা ডিফারেন্স দ্যাট ইজ 4 ভোল্ট। তাই আমরা এখানে 4 লিখছি। ক্লিয়ার কি? তাহলে একই নোডে ভোল্টেজ সবসময় সেম থাকে, এটা হ্যাঁ, এই কথাটার আমি ব্যাখ্যা দিচ্ছি এখনই, একটু দাঁড়ান। একই নোডে ভোল্টেজ সেম থাকে কথাটার অর্থ হচ্ছে এটা যে আমি একটা ভোল্ট মিটার নিয়ে আসছি। এই ভোল্ট মিটারটা নিয়ে তার একটা টার্মিনাল আমি কানেক্ট করছি এইখানে, আরেকটা টার্মিনাল আমি কানেক্ট করছি এইখানে। ইট উইল শো 4 ভোল্ট। আচ্ছা, যদি এই জায়গায় তারটা কানেক্ট না করে আমি এই তারটা কানেক্ট করতাম এই জায়গায় এবং এই ওয়্যারটা নিচেরটা কানেক্ট করতাম হচ্ছে এই জায়গায়, তাহলেও সে কিন্তু 4 ভোল্টই শো করত। সেটা বোঝানো হচ্ছে যে ওয়্যারটা আপনি নিয়ে এইখানে কানেক্ট করেন নাকি এইখানে নাকি এই জায়গায় নাকি এই জায়গায় নাকি এই জায়গায়, দ্যাট ডাজন্ট ম্যাটার। এই পুরা টুকুর মধ্যে যে কোনো এক জায়গায় কানেকশন দিলেই হলো, এই সম্পূর্ণ টুকুর মধ্যে যে কোনো একটা জায়গায় কানেকশন দিলেই হলো। ক্লিয়ার কি? বুঝতে পারছি। জি আর স্যার। তেমনি ভাবে নিচেরটার মধ্যেও এই জায়গায় কানেকশন দেওয়া যে কথা আর এই জায়গায় কানেকশন দেওয়া সে একই কথা, কিংবা এই জায়গায় কানেকশন দেওয়া একই কথা, কিংবা যদি আপনি ঘুরায় নিয়ে এসা এই জায়গায় কানেকশন দেন তাহলেও সে একই কথা। এইটাই আসলে মিন করতেছে যে একটা নোডের মধ্যে ভোল্টেজ সবসময় একই থাকে, সেম থাকে। ক্লিয়ার কি? স্যার জি স্যার। আচ্ছা, এবার আমরা যদি এই স্যার জিনিসটা একটা কোশ্চেন ছিল স্যার। জি প্লিজ। স্যার অ্যামিটার ক্ষেত্রে কি এরকমই স্যার সেম, মানে সব জায়গায় সেম থাকবে নাকি same অ্যামিটারের different? ক্ষেত্রে নিয়মটা একটু ডিফারেন্ট। অ্যামিটার তো দেখেন সিরিজে কানেক্ট করা যায়, অ্যামিটার এই জায়গায় বা এই জায়গায় যে কোনো জায়গায় কানেক্ট করা যাবে, কোনো সমস্যা নেই। এখন স্যার এই ভ্যালু সেমই পাবো। ভ্যালু সেমই পাবেন। হ্যাঁ, এই দুইটা অ্যামিটার যেমন সেম রিডিং দিবে, দুইটা অ্যামিটারই যেমন এখানে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, সো এই অ্যামিটারেও রিডিং পাবেন 3 অ্যাম্পিয়ার এবং এই অ্যামিটারেও রিডিং পাবেন 3 অ্যাম্পিয়ার। ইভেন যদি আপনি অ্যামিটারটা এই জায়গায় কানেক্ট করতেন তাহলে কোথায় হইতো প্লাস আর কোথায় হইতো মাইনাস? উপরে প্লাস নিচে মাইনাস, তাইলেও সেই অ্যামিটারটা 3 অ্যাম্পিয়ারই দিত। সো সিরিজ সার্কিটে আমরা বলি কারেন্ট সেম। সো সিরিজ সার্কিটে যে কোনো জায়গায় আপনি অ্যামিটার কানেক্ট করেন ইউ উইল হ্যাভ দ্য সেম রেজাল্ট। তেমনি ভাবে আমরা বলি নোডের ক্ষেত্রে ভোল্টেজ সেম। সো তার মানে আমরা বলতেছি যে কোনো জায়গায় আপনি কানেক্ট করেন ইউ উইল হ্যাভ দ্য সেম রেজাল্ট। ক্লিয়ার কি? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আমরা এই ছবি দুইটা আরেকবার নিয়ে আসি। আমাদের আরেকটা জিনিস বলা বাকি আছে ভোল্টেজ মেজারমেন্টের ক্ষেত্রে। সো যদি এই ভোল্টেজ এই ভোল্ট মিটারটা আমরা যদি এখানে কানেক্ট করি, কানেক্ট করার পরে তাহলে এই ভোল্ট মিটারের লেটস সে আমাদের পজিটিভ টার্মিনাল হওয়ার কথা এইটা এবং নেগেটিভ টার্মিনাল হওয়ার কথা এইটা। দিস ভোল্ট মিটার শুড শো হাউ মাচ ভোল্ট? 4 ভোল্ট। 4 ভোল্ট। আচ্ছা, আমরা এখন একটা কাহিনী করি। আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এইটাকে এখন আমরা যদি উল্টায় কানেক্ট করি, ঠিক আছে, লেটস টেক অ্যানাদার ভোল্টমিটার। ওকে, সো এই ভোল্টমিটারের পজিটিভ আছে উপরের দিকে এবং নেগেটিভ আছে নিচের দিকে। আচ্ছা, এইবার আমি যদি ভোল্টমিটারটা ইচ্ছা করে উল্টা কানেক্ট করি, সো পজিটিভটা যদি নেগেটিভে কানেক্ট করি এবং নেগেটিভটা যদি পজিটিভে কানেক্ট করি, ইচ্ছা করে বা ভুল করে যে কোনো ভাবেই হোক, ভোল্টমিটারের রিডিং কত আসবে? কমন সেন্স কাটায় বোঝা উচিত ইট শুড শো -4 ভোল্ট। কারণ কি, আমরা একটু মনে করি 4 ভোল্ট বানানোর জন্য আমাদের দুইটা ভোল্টেজের বিয়োগফল হতে হবে 4। তাহলে মনে করি এই নোডের ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট এবং এই নোডের ভোল্টেজ ইজ 8 ভোল্ট। তাহলে 12 মাইনাস 8 ইজ 4। আচ্ছা, তাহলে এবার দেখেন কেন ভোল্টমিটারটা -4 শো করতেছে। ভোল্টমিটারের পজিটিভ টার্মিনালের ভোল্টেজ কত? 8 ভোল্ট। 8 ভোল্টমিটারের নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ কত? 12 ভোল্ট। 12 সো হাউ মাচ ইজ দ্য রেজাল্ট? -4 -4। সো ভোল্টমিটার সবসময় কি করবে? তার পজিটিভ টার্মিনালের ভোল্টেজের থেকে তার নেগেটিভ টার্মিনালের ভোল্টেজের বিয়োগফলটা ডিসপ্লেতে দেখাবে।
তার পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা থেকে তার নেগেটিভ টার্মিনালের ভোল্টেজের যে বিয়োগফল দ্যাট উইল বি শোন বাই দ্য ভোল্টমিটার। ভোল্টমিটার কিন্তু সে সবসময় বিয়োগফল দেখায়। মনে রাখবেন ভোল্টেজ মানেই হচ্ছে দুইটা জিনিসের বিয়োগফল। ইভেন আমরা যে বলতেছি দিস ইজ 12 ভোল্ট, দিস ইজ আসলে 12 মাইনাস 0 ভোল্ট। এটা যে 8 ভোল্ট লিখতেছি, ভোল্টেজ মানেই দুইটা জিনিসের বিয়োগফল। অলওয়েজ ভোল্টেজ কখনো সিঙ্গেল টার্ম না, ভোল্টেজ ইজ অলওয়েজ এ ডিফারেন্স। সো 8 মাইনাস 0 ভোল্ট, ওই মাইনাস 0টা সামটাইমস আমরা লিখি না এটা। সো আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে ভোল্টেজ মানেই হচ্ছে সবসময় দুইটা জিনিসের বিয়োগফল। এখানে 12 আর 8 হইতে পারে, না হয়ে যদি আমি এখানে লিখি এটা হচ্ছে আপনার 6 আর এটা হচ্ছে আপনার 2, তাহলেও হয়, বিয়োগফল 4 হইলেই হলো। এনিওয়ে, তাহলে ভোল্টমিটার যদি উল্টা করে কানেক্ট করেন রিডিং নেগেটিভ আসবে। সো ভোল্টমিটার কানেক্ট করার পর যদি দেখেন যে রিডিং নেগেটিভ আসতেছে, তাহলে কি বুঝছেন আপনি? ভোল্টমিটার উল্টা করে কানেক্ট করছেন। একইভাবে অ্যামিটার কানেক্ট করার পর যদি দেখেন অ্যামিটারের রিডিং নেগেটিভ আসতেছে, তার মানে কি বুঝবেন? উল্টা করে কানেক্ট হয়েছে। অ্যামিটার উল্টা করে কানেক্ট করা হয়েছে। সো লেটস সে ডেলিভারেটলি আপনি অ্যামিটারটা উল্টা করে কানেক্ট করছেন। উপরের যে অ্যামিটারটা আছে এটা আপনি ইচ্ছা করে উল্টা করে কানেক্ট করছেন। ইন সাচ কেস এই অ্যামিটারের রিডিং কত হবে? স্যার -3। -3। বুঝতে পারছেন কেন? কারণ আমাদের দেখেন ইচ্ছা করে আমাদের কানেকশনটা কিন্তু রং কানেকশন দেওয়া হয়েছে। এই সাইডে পজিটিভ থাকার কথা, অ্যামিটার প্যাসিভ ডিভাইস, এই সাইডটা পজিটিভ হওয়ার কথা, বাট দিস সাইড ইজ নেগেটিভ। তার মানে কানেকশনটা উল্টা আছে। উল্টা কানেকশন থাকার কারণে আমাদের কারেন্টের ভ্যালু যত থাকার কথা তার আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেখাবে। আমাদের ল্যাবে এটা একটা টেকনিক। আমি ল্যাবের ভাইভার সময় মাঝে মাঝে জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো আপনার অ্যামিটারে মেজার করতে পারবে হচ্ছে 0 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত। এই অ্যামিটারটা দিয়ে আপনি কি -3 অ্যাম্পিয়ার মেজার করতে পারবেন? ইজ ইট পসিবল টু মেজার -3 অ্যাম্পিয়ার উইথ অ্যান অ্যামিটার দ্যাট ক্যান মেজার 0 অ্যাম্পিয়ার টু 5 অ্যাম্পিয়ার? উত্তর কি? ইয়েস অর নো? Yes, sir. ইয়েস। Yes, sir. কিভাবে মেজার করব আমরা? উল্টা ভাবে লাগে। আমি Opposite side. উল্টা করে কানেক্ট করব। তারপরে দেখবো যে এটা রিডিং কত আসে, 3। তারপরে খাতায় লেখার সময় আমরা সেটা আগে মাইনাস দিয়ে -3 লিখব। আচ্ছা, তাহলে আশা করি এইটুকু কি ক্লিয়ার হয়েছে সবার? কারো কোনো প্রশ্ন? No, sir. No, sir. না স্যার। ভোল্টমিটার আর অ্যামিটারের কাহিনী আশা করি বুঝতে পারছি। আমাদের ল্যাবের ভিডিওতে আরেকটু ডিটেইল বলা আছে ভোল্টমিটার বা অ্যামিটার সম্পর্কে। আচ্ছা, তাহলে আমরা বললাম ভোল্টমিটার এবং অ্যামিটার কি কিভাবে কাজ করে, এবং ভোল্টমিটার এবং অ্যামিটার দিয়ে আমরা সাধারণত পাওয়ার, ভোল্টেজ এবং কারেন্ট মেজার করি। এই কল দেখে তো বা ওকে। সো ভোল্টেজ এবং কারেন্ট মেজার করার জন্য আমরা ভোল্টমিটার এবং অ্যামিটার নামের দুইটা ডিভাইস ব্যবহার করে থাকি। আচ্ছা, এইবার আমরা আসি যে জিনিসটা নিয়ে আমরা পড়তেছিলাম, দ্যাট ইজ পাওয়ার। পাওয়ার মানে যেন কি একটু আগে বলছি, পাওয়ার মানে যেন কি? VI। ভিআই। তার মানে আমরা বলতে পারি পি ইজ ইকুয়ালস টু ভিআই, ইকুয়ালস টু ভিআই। দিস ইজ দ্য ফর্মুলা ফর পাওয়ার। পাওয়ারের একক কি? The unit of power is what? ওয়াট, বা এটাকে আমরা সংক্ষেপে W দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল লেটারে W। ওয়াট মানে কি? কি বলতে পারবেন? ওয়াট মানে আসলে কি? খেয়াল করে দেখেন, ভোল্টেজের একক কি? ভোল্ট। কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। তাইলে ওয়াট মানে আসলে কি? স্যার দুইটার ওয়াট গুণফল। মানে আসলে কি? VA গুণফল ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ার লিখতে আমাদের কষ্ট লাগে, সেই জন্য আমরা নাম দিছি হচ্ছে ওয়াট। মনে রাখবেন ওয়াল্টার ভোল্টমিটার, ওয়াটার এবং ভোল্ট অ্যাম্পিয়ার আসলে একই জিনিস। ওয়াট এন্ড ভোল্ট অ্যাম্পিয়ার সিম্বলাইজেস দ্য সেম থিং। ওকে, সো কেউ যদি আপনাকে বলে এখন যে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দিস এলিমেন্ট, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দিস এলিমেন্ট, যদি এটা পাওয়ারকে আমরা P1 নাম দিই, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ P1? 12 ওয়াট। স্যার 12। করার জন্য আমাদের লাগবে হচ্ছে P1 যে এলিমেন্টটা, সেটার অ্যাক্রসে ভোল্টেজ। তো সেটার অ্যাক্রসে ভোল্টেজ ইজ 4, এন্ড সেটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে দ্যাট ইজ কারেন্ট, সেটা কত? 3, which is equals to কত? 12 ওয়াট। একক কত? how much is Watt. the unit? Unit is watt. আমি যা লিখছি লেখাটা কি ঠিক আছে?
লেখার স্টাইল অঙ্ক ঠিক আছে, বাট লেখার স্টাইলটা কি ঠিক আছে? ঠিক নাই না কেন? স্যার ঠিক সামনে নাই। প্লাস মাইনাস হবে। না 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 না, আগেই না, স্যার আগে স্যার 3 আসবে স্যার। আগে একক লিখতে হবে। সামনে what হবে? একক Exactly. So whenever you put the equal sign, you must use the what. Equal sign দিলে what মানে আপনাকে একক লিখতেই হবে, মাস্ট। সেটা আপনি এক লাইনে লেখেন আর 2 লাইনে লেখেন, আপনাকে একক লিখতেই হবে। যদি আপনি এইভাবে লেখেন 4 × 3 = 12 ওয়াট, তাহলে কিন্তু হইলো না কিছু, মানে ডাজন্ট মেক সেন্স। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে স্যার। জি স্যার আমরা তো ইউজুয়ালি করি কি স্যার, একটা বড় ম্যাথ হলে স্যার একদম পুরো ম্যাথটা করে যে উপরে ইউনিট লিখি না স্যার, লাস্টে কি একবার ইউনিটটা লিখি স্যার, তাহলে লাস্ট কি লাইনে ইউনিট লিখবেন অন্তত, মানে মাঝে মিস যাক সমস্যা নাই, কিন্তু যখন এক লাইনের একটা কাজ করতেছেন তখন আপনাকে একক লিখতেই হবে। এই ধরনের ছোট কাজ, যখন বড় ম্যাথ করতেছেন প্রত্যেক লাইনে ওয়াট 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 এত বারবার লেখার দরকার নেই, লাস্টে লিখলেই হবে। কিন্তু এই 2-1 লাইনের অঙ্কে মিস দেওয়া যাবে না, এবং ল্যাব রিপোর্ট গুলাতে এই জিনিস ভুল করা যাবে না। ল্যাব রিপোর্ট গুলাতে এই জিনিস মাথায় রাখতে হবে যে ক্যালকুলেশনের সময় যাতে আমি ইকুয়েশন সাইনের আগে, মানে ইকুয়েশন সাইন ইউজ করলে ওই টার্মে যাতে আমার একক থাকে অবশ্যই। আর বোথ সাইডে যদি সেম জিনিস থাকে, ধরেন আপনি এরকম একটা ইকুয়েশন লিখছেন v1 v2 20, এরকম যদি লেখেন তাহলে একক লেখার দরকার নেই, বিকজ আপনি এটাও মিন করতেছেন এটা একটা ভোল্টেজ, এই দুইটাও একটা ভোল্টেজ, সেরকম। তো আমরা সামনে আসবে যখন, তখন আমরা এগুলা নিয়ে ডিটেইল কথাবার্তা বলবো, এখন আপাতত দরকার নেই। আচ্ছা, এনিওয়ে আমরা আরেকবার একটু মনে করার চেষ্টা করি। আমাদের কারেন্ট ফ্লো যেদিকে হবে, প্যাসিভ এলিমেন্ট যদি এইদিকে, এটা যদি প্যাসিভ এলিমেন্ট হয় তাহলে প্যাসিভ এলিমেন্টের দিকে এদিকে ফ্লো করলে প্লাস আর মাইনাসটা যেন কোন দিকে থাকবে? P1 এর এদিকে প্লাস এবং মাইনাস কোন দিকে যেন থাকবে বলতে পারবেন? স্যার কোথায় প্লাস পাচ্ছেন? উপরে প্লাস নিচে উপরে মাইনাস। প্লাস উপরে প্লাস এবং নিচে নিচে মাইনাস। আচ্ছা, এখন আপনারা মনে করবেন কি, মনে মনে করবেন, এটা খাতায় লিখবেন না। এই প্লাস চিহ্নটাকে একটা তীরের মাথা হিসেবে চিন্তা করবেন এবং মাইনাসটাকে একটা তীরের লেজ হিসেবে চিন্তা করবেন, তীরের ফলা যেটাকে বলা হয়। সো অ্যারো হেড বলতে যেটা বোঝায় এই তীরের মাথা, এটা হচ্ছে আপনি প্লাস চিহ্নটাকে তীরের মাথা হিসেবে মনে করবেন এবং মাইনাস চিহ্নটাকে তীরের যে লেজ আছে টেইল এটা হিসেবে মনে করবেন। তাহলে এটার ইন্টারনাল অ্যারোটা কোন দিকে? উপরের দিকে পয়েন্ট করতেছে। মনে রাখবেন দিস ইন্টারনাল অ্যারো ইজ অফ দা ভোল্টেজের অ্যারো, এটা কিন্তু সেই এইটা হচ্ছে ভোল্টেজের ডিরেকশন মিন করে। ভোল্টেজের অ্যারোটা, ভোল্টেজের ইন্টারনাল অ্যারোটা কোন দিকে? উপরের দিকে। আবার এটার ক্ষেত্রে দেখি কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে? নিচের দিকে না, ডান পাশেরটা উপরের দিকে। উপরের দিকে। তাইলে এটার প্লাস কোন দিকে? নিচে। মাইনাস কোন দিকে? ইন্টারনাল উপরে। অ্যারোটা কোন দিকে? নিচে। বুঝতে পারছেন ইন্টারনাল অ্যারোর কাহিনীটা? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এনি প্রবলেম কারো ইন্টারনাল অ্যারোর কাহিনীটা বুঝতে? আরেকবার। স্যার এটা কি ইলেকট্রনের অ্যারো দিচ্ছি? না না, ইলেকট্রনের, এটা ভোল্টেজের ডিরেকশন, এটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজের ডিরেকশন। লেট মি শো ইউ অ্যানাদার ওয়ান। এটা তো দেয়াই আছে। এটা দেখেন, এই চিহ্নগুলো যদি না দেয়া থাকে তাহলে কি আমরা চিহ্নগুলো বসায় নিতে পারবো না? জি স্যার। কারেন্ট দেয়া নাই, কিন্তু কারেন্ট ফ্লো ডিরেকশন এইভাবে ক্লকওয়াইজ দেওয়া মানে কি, মাঝখানে এইভাবে ক্লকওয়াইজ দেওয়া মানে হচ্ছে সবগুলি জায়গা দিয়ে এই যে এই একই ডিরেকশনে এইভাবে যাচ্ছে। সো এতগুলো অ্যারো না এঁকে আমরা মাঝখানে জাস্ট একটা অ্যারো এঁকে দিতে পারি। এটা এই নীল রঙে আঁকা অনেকগুলো অ্যারো আর মাঝখানে গোল্লা দিয়ে একটা হাফ সার্কেল আঁকা অ্যারো একই জিনিস মিন করে যে সেম কারেন্ট ফ্লো করতেছে। এটার মধ্যে সেই কারেন্টের ভ্যালু যদি আমরা লিখে দিই আই, তার মানে বোঝাচ্ছে যে এই আই কারেন্টটা সবগুলি জায়গা দিয়েই ফ্লো করতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি এরকম ভাবে হয় তাহলে পজিটিভ আর নেগেটিভ গুলো কোন দিকে? আমরা চিহ্নগুলো যদিও মুছে দিছি, বাট আমরা বসাই নিতে পারি। এদিকে প্লাস, এদিকে মাইনাস, এদিকে প্লাস, এদিকে মাইনাস। এটা তো দেয়াই আছে, এটা কি হবে? এদিকে প্লাস, এদিকে মাইনাস। ঠিক আছে না? হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এইবার আমরা মনে মনে এই অ্যারোগুলো এখন আমরা আর আঁকবো না, এই অ্যারোগুলো মনে মনে আমরা এঁকে নিব। ঠিক আছে? মনে মনে, এগুলা খাতায় আঁকবো না। ইন্টারনাল অ্যারো, দ্যাট মিন্স ভোল্টেজের অ্যারোগুলো এঁকে নিব, ভোল্টেজের অ্যারোগুলো এঁকে নিব মনে মনে, খাতায় আঁকবো না। আচ্ছা,
এইবার আমরা দেখব যে কারেন্টের ডিরেকশন যেটা আছে, কারেন্টের ডিরেকশনের সাথে ইন্টারনাল অ্যারো বাধা দিচ্ছে নাকি মানে হেল্প করতেছে। সো আর দোজ টু ইন দ্য সেম ডিরেকশন অর ডিফারেন্ট ডিরেকশন, ইজ আর দোজ টু অপোজিং অর হেল্পিং? অপোজিট। এইটা হচ্ছে অপোজ করতেছে, রাইট? এটাও অপোজ করতেছে। এটা অপোজ করতেছে নাকি হেল্প করতেছে? হেল্প করতেছে হেল্প স্যার। করতেছে স্যার। একই ডিরেকশনে না, কারণ কারেন্টের ডিরেকশনটা কি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে আই এটা একই ডিরেকশনে কিন্তু। আচ্ছা, এটা হেল্প করতেছে না বাধা দিচ্ছে? স্যার বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে স্যার। বাধা দিচ্ছে। এটা স্যার এটা বাধা দিচ্ছে না, না স্যার এটা হেল্প না, এটা যাচ্ছে হেল্প করতেছে। এটা হেল্প করতেছে। কে বুঝেন নাই? এটা হেল্প আর বাধার ব্যাপারটা কে বুঝেন নাই? ক্লিয়ার কি? আরেকবার আরেকটা জিনিস, এটা খুবই ক্রুশিয়াল একটা কনসেপ্ট, এটা না বুঝলে পরীক্ষার খাতায় 1 মার্ক পাবেন না, খবর আছে। আমরা চিহ্নগুলা সরাই দেই। ওকে, সো এটা এরকম, এটা এরকম, এটা এরকম। কারেন্ট ফ্লো যদি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তাহলে প্রথমটা হেল্প নাকি বাধা? প্রথমটা হেল্প নাকি বাধা? হেল্প করতেছে স্যার। স্যার হেল্প করে। হেল্প না, দ্বিতীয়টা না স্যার বাধা দিচ্ছে। দ্বিতীয়টা বাধা দিচ্ছে স্যার। দ্বিতীয়টা একটা একটা সামনাসামনি নাকি মুখোমুখি সংঘর্ষ হয়েছে নাকি একই দিকে আছে? তৃতীয়টা, 3 নাম্বারটা স্যার এটা বাধা দিচ্ছে। এটাও বাধা দিচ্ছে। কারো কি কোনো কনফিউশন আছে বাধা আর হেল্পের ব্যাপারটা? আচ্ছা, আশা করতেছি নাই। এইবার তাইলে আমরা আগের অঙ্কে ফেরত আসতে পারি। দেখেন তো প্রথমটা হেল্প করতেছে নাকি বাধা দিচ্ছে? স্যার বাধা দিচ্ছে। স্যার বাধা দিচ্ছে। আচ্ছা, যদি বাধা দেয় তাহলে আমরা বলবো সে পাওয়ার অ্যাবজর্ব করতেছে, অ্যাবজর্ব করতেছে। অথবা আপনি অ্যাবজর্ব না বলে কনজিউমার বলতে পারেন, সে পাওয়ার গ্রহণ করতেছে। ঠিক আছে, তো আমাদের বইতে কনজিউম ইউজ না করে আমাদের বইতে অ্যাবজর্ব করতে। সময় দুপুর ঠিক আছে, 2টা। সো যদি বাধা দেয় তাহলে আমরা বলবো অ্যাবজর্ব করতেছে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি অ্যাবজর্ব করতেছে নাকি হেল্প করতেছে দেখেন তো দ্বিতীয়টার ক্ষেত্রে? স্যার অ্যাবজর্ব করছে। শিওর? হ্যাঁ স্যার, কারণ এটা বাধা দিচ্ছে। হ্যাঁ, তার মানে এটাও কি হচ্ছে তাহলে পাওয়ার অ্যাবজর্ব করতেছে। সো এটাকে যদি আমরা P2 নাম দিই তাহলে P2 ও পাওয়ার অ্যাবজর্ব করতেছে। কোনো কনফিউশন কারোর মধ্যে এটা নিয়ে? কারোর মধ্যে কোনো কনফিউশন এটা নিয়ে? স্যার সব প্যাসিভ এলিমেন্টই তো স্যার পাওয়ার অ্যাবজর্ব করবে, তাই না স্যার? নট, হ্যাঁ, নট নেসেসারিলি, সব সময় না। বাট গ্রাউন্ড রুল এটা, আপনি যেটা বুঝছেন আপনার আন্ডারস্ট্যান্ডিং সোফার ঠিক আছে, বাট এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে। আচ্ছা, তাহলে আমরা আর যেই সব ডিভাইসগুলা পাওয়ার সাপ্লাই দেয়, হ্যাঁ, তাদেরটা দেখবেন হেল্প করতেছে। সো যাদেরটা পাওয়ার সাপ্লাই দিবে তাদেরটা হেল্প করতেছে। যেমন একটু আগে আমরা যে অঙ্কটা দেখলাম, ফর এক্সাম্পল এই অঙ্কটায়, হ্যাঁ, এই অঙ্কটায় আমাদের কারেন্টের ভ্যালু আসবে হচ্ছে 20/5, 4 অ্যাম্পিয়ার। সো I is 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো এই কারেন্টের ডিরেকশন আর এই ভোল্টেজের ডিরেকশন সেম কিনা প্রথমটার ক্ষেত্রে? এটার নাম যদি আমরা দিই P1, তাহলে P1টা কি সাপ্লাই নাকি অ্যাবজর্ব? স্যার সাপ্লাই। স্যার সাপ্লাই স্যার সাপ্লাই। ভ্যালু কত হবে? P1 এর ভ্যালু কত হবে? স্যার 80 ওয়াট। 80 ওয়াট। P1 should be of 80 watt. 80 watt absorb নাকি সাপ্লাই? স্যার সাপ্লাই। সাপ্লাই। পাওয়ার সাপ্লাইড, সে পাওয়ার সাপ্লাই দিছে, অথবা আপনি লিখতে পারেন পাওয়ার সাপ্লাই। 80 ওয়াট সে সাপ্লাই দিছে। আচ্ছা, পরেরটা দেখেন তো, পরেরটাকে যদি আমরা P2 বলি তাহলে কি লেখা যায়? স্যার অ্যাবজর্ব। P2 অ্যাবজর্ব। কেন P2 অ্যাবজর্ব হলো? স্যার এটা বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে এইজন্য। বাধা দিচ্ছে এটা। আচ্ছা, কত হবে এটা? ভোল্টেজ কত? 8 হবে স্যার। আচ্ছা, মানে ভোল্টেজ voltage- দেয়া নেই, যাই হোক ভোল্টেজ দেয়া নাই, আমরা যত দেয়া আছে এটা বাইর করে নিব পরে।
ভোল্টেজ হবে হচ্ছে 8 আর কি, 8 হবে এবং কারেন্ট হচ্ছে এত। দেখ ভোল্টেজ দেয়া নাই, আমরা বের করে নিতে পারবো, বাট যদি দেয়া থাকতো তাহলে আমরা ওইভাবে বসাই নিতাম। বাট ইট শুড বি সাপ্লাই অর অ্যাবজর্ব। অ্যাবসর্ব। অ্যাবজর্ব, ঠিক আছে কি? আমরা বইয়ের অঙ্ক করার জন্য এখন মোটামুটি রেডি, আমাদের 1 নাম্বার Sir, চ্যাপ্টারের absorb. অঙ্ক। জি আচ্ছা, 1 নাম্বার চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য আমরা এখন মোটামুটি রেডি। লেটস গো টু এক্সাম্পল 1.7। এক্সাম্পল 1.7 এ আপনাদেরকে এই সার্কিটটার মধ্যে 4টা পাওয়ার ক্যালকুলেট করতে বলা হয়েছে, P1 P2 P3 P4। তো P1 P2 P3 P4 এই 4টা পাওয়ার আপনাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে এই সার্কিটের জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মাথায় রাখা লাগবে, যে জিনিসটা আপনাদেরকে বলি নাই। কেউ কি এখানে বলতে পারবেন যে এখানে নোড কয়টা আছে? হাউ মেনি নোডস আর देयर? প্রথম সার্কিটটায় কয়টা নোড আছে? আচ্ছা ভাই, ছয়টা। 5টা 4টা স্যার, 3টা 4টা স্যার। আসেন আমরা নোডগুলোকে আইডেন্টিফাই করি। নোড কয়টা নোড আছে? 3 স্যার 3টা স্যার দুইটা। তিনটা। তিনটা 3টা দুইটা কেন? 3টা এই 1টা যে 2টা 3টা। কয়টা নোড আছে? স্যার নোড তো হলো স্যার যেটা কানেক্টিং পয়েন্ট স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানেক্টিং জাংশন। নোড মানে শর্ট সার্কিট করা যে পয়েন্টগুলো আছে, এটা একটা, এটা একটা, ফুলটা 3টা স্যার। তিনটা নোড না? জি স্যার। অন্য কালার দিলে একটু বোঝা যাবে মনে হয় ভালো, রেড গ্রিন এন্ড ব্লু। ওকে, কারো কি বুঝতে সমস্যা হয়েছে তিনটা নোড যে কি কি? তো এটার আমরা নাম দিলাম নোড এ, এটার নাম দিলাম নোড বি, এটার নাম দিলাম নোড সি। আচ্ছা, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, মুখস্থ করে ফেলেন, যেই যেই জায়গার সময় মুখস্থ করা লাগবে আমি বলে দিব, আপনারা এই একটা টার্ম মুখস্থ করে ফেলেন। সিরিজ সার্কিটে কারেন্ট সেম, প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম। সিরিজ সার্কিট কারেন্ট সেম, প্যারালাল সার্কিট না বলে আপনি সার্কিট না বলে এলিমেন্ট বলে দেওয়া যায়। সিরিজ এলিমেন্টস voltage same and parallel elements voltage same. Okay, so series circuit by element এ কারেন্ট সেম, প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম। এটা একটু মাথায় রাখবেন, মুখস্থ করে ফেলেন এটা। সিরিজ সার্কিটে কি সেম? সিরিজ সার্কিটে কি সেম? কারেন্ট সেম। প্যারালাল সার্কিটে কি সেম? ভোল্টেজ সেম। তাহলে সিরিজ সার্কিটে ডিফারেন্ট কোনটা? সিরিজ সার্কিটে ডিফারেন্ট কোনটা? ভোল্টেজ। ভোল্টেজ। প্যারালাল সার্কিটে ডিফারেন্ট কোনটা? কারেন্ট। কারেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? একটা মনে রাখলে বাকিগুলো বের করা যাবে। মনে করেন এটা মনে আছে, শুধু প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম, শুধু এটা মনে আছে, তাহলে বুঝবেন যে তাহলে কি সিরিজ সার্কিটে কারেন্ট সেম হবে। আবার প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম, তাহলে কোনটা ডিফারেন্ট হবে? কারেন্ট ডিফারেন্ট হবে। ঠিক আছে, একটা জানলে বাকি তিনটা বের করা যাবে, আশা করা যায়। আচ্ছা, এবার আমরা সিরিজ আর প্যারালাল বলতে কি বোঝাই? আমরা এইচএসসি তে সিরিজ আর প্যারালালের ডেফিনিশন শিখছি, বাট এখন আমরা সিরিজ আর প্যারালালের নতুন আরেক ধরনের ডেফিনিশন শিখব। সেটা কি রকম? আমরা মুখে মুখে বুঝি কোনটা সিরিজ আর কোনটা প্যারালাল, মুখে মুখে বুঝি, বাট প্যারালালের ক্ষেত্রে আমরা বলতেছি যে এলিমেন্টগুলা কি কি। লেট আস সি P3 এন্ড P4। দেখেন তো P3 এর উপরে আর নিচে যেই দুইটা নোড আছে সেই দুইটা নোডের নাম্বার কত কত? P3 কোন দুইটা নোডের মাঝখানে আছে? স্যার বি এন্ড সি। নোড বি এবং নোড সি, এই দুইটার মাঝখানে P3 আছে। দেখেন তো P4 কোন দুইটার মাঝখানে আছে? স্যার বি এন্ড সি। বি এন্ড সি। So we see that both of these two nodes are common. এটাও কমন, এটাও কমন। যখন এই ধরনের দুইটা কমন নোড থাকে তখন আমরা বলি যে P3 and P4 are parallel. P3 and P4 elements are in parallel. ঠিক আছে, এখন যদি এখানে আরো একটা থাকতো তাহলে কি আমরা প্যারালাল বলতে পারতাম? লেটস সে আমাদের এখানে আরো একটা আছে এলিমেন্ট, কথার কথা এই জায়গায় আমরা একটা রেজিস্টার কানেক্ট করে দিচ্ছি। লেটস সে P5,
দেখেন তো P5 কি জি প্যারালাল? স্যার বলতে পারতাম। জি স্যার। P5 is also in between B and C, so we can say that P5, P3 and P4, all these three elements are in parallel. যতগুলা খুশি প্যারালাল বলা যাবে। তাহলে প্যারালাল হওয়ার শর্ত কি? নোডগুলা কমন হতে হবে, তাই না? জি স্যার। Yes, sir. What is the condition for নোটগুলো কমন হতে হবে। being parallel? That both of the elements অথবা all of the elements should be in between the same nodes, same set of nodes, let's say B and C, এই দুইটার মাঝখানেই কিন্তু এটা আছে। যখন এই দুইটা সেম এলিমেন্ট সেম এক জোড়া নোডের মাঝখানে থাকে তখন তাদেরকে আমরা প্যারালাল বলি। তাহলে P3 আর P4 যদি প্যারালাল হয়, একটু আগে আমরা বলছি প্যারালাল সার্কিটে কি সেম? ভোল্টেজ। ভোল্টেজ প্যারালাল সার্কিটে যদি ভোল্টেজ সেম হয় তাহলে P4 এর P3 এর অ্যাক্রসে যদি ভোল্টেজ 8 ভোল্ট হয় তাহলে P4 এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? 8 ভোল্ট। 8 ভোল্ট। ক্লিয়ার কি? কারো কোনো সমস্যা এই পর্যন্ত বুঝতে? No, sir. P5 এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? 8 হবে স্যার। 8 ভোল্ট। স্টিল বি 8 ভোল্ট। ক্লিয়ার কি? প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম। Yes, sir. আচ্ছা, এইবার আমরা সিরিজেরটা পড়ে যাব নেক্সট ক্লাসে। আজকে আপাতত প্যারালালটাই থাকুক। তাইলে এখন আমরা মোটামুটি বুঝে গেলাম যে P4 এর অ্যাক্রসে ভোল্টেজ 8 ভোল্ট। তাহলে আমাদের অরিজিনাল সার্কিটে আমরা ব্যাক করি। P4 এর অ্যাক্রসে ভোল্টেজ কত? আপনাকে পরীক্ষায় কোনো ব্যাখ্যা লেখা লাগবে না। আপনি যেই ফিগারটা ড্র করবেন সেখানে 8 ভোল্ট লিখে দিলেই আমি বুঝে যাব যে আপনি প্যারালাল বলে এখানে 8 ভোল্ট লিখছেন। Now it's time to calculate P1, P2, P3, P4. So P1 কত হবে? P1 বলেন। How much should be P1? এখন আর এরো আঁকবো না, আমরা বুঝে গেছি সবকিছু। P1 কত হবে? VI, P equals to VI. V কত? 100 I কত? স্যার 5 5 হচ্ছে ওয়াট। So this is 100 watt. P2 কত? How much is P2? স্যার 5 হবে না স্যার এখানে? Oh, 5, 50 লিখছি 5. Thank you. P2, how much should be P2? স্যার 12 into 5 12 into 5 5. আচ্ছা, আমরা বলছিলাম সিরিজ সার্কিটে কারেন্ট সেম। দেখছেন? আমরা P1 এর মধ্যে দিয়েও 5 বলছি, P2 এর মধ্যেও 5 বলছি। তাই না? এটা কত হবে? 60 ওয়াট। আমরা বলছিলাম যে সিরিজ সার্কিটে কারেন্ট সেম। যেহেতু এদিক দিয়ে 5 ভোল্ট যাচ্ছে, এদিক দিয়েও 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, সো এদিক দিয়েও আমরা বলবো 5 অ্যাম্পিয়ারই যাচ্ছে। সো P1 এর মধ্যে দিয়েও সেই 5 অ্যাম্পিয়ারই যাচ্ছে। লেটস ক্যালকুলেট P3 and P4. P3 হবে 8 into 6 8 into 6 This is 48 watt and P4 should be 8 into 8 to 6 0.2 কারেন্টের ভ্যালু হচ্ছে 0.2 into 5 into I, ডিপেন্ডেন্ট সোর্স। কারেন্টের ভ্যালু হচ্ছে 0.2 into I. ওকে, কারেন্টের ভ্যালু যেমন আছে থাকুক, সমস্যা নেই। একক কি? ওয়াট। আচ্ছা, আমরা ক্যালকুলেশন সবার লাস্টে করব। এইবার আমরা এসে দেখতেছি যে I এর ভ্যালু কোথাও না কোথাও দেয়া থাকতে হবে। I এর ভ্যালু কি দেয়া আছে কোথাও না কোথাও? জি স্যার। I এর ভ্যালু কোথাও না কোথাও Sir, 5A. 5 কপি হয় না 5 কেন? দেওয়া আছে। So I এর value is given as here. Keyboard is not working. I don't know why. এটা কাজ করতেছে। যাই হোক, সমস্যা নেই। So I এর value কত দেয়া আছে? 5 স্যার। 5 অ্যাম্পিয়ার। সো তাহলে I এর ভ্যালুর বদলে আমরা এখানে যে 5 অ্যাম্পিয়ার দেয়া ছিল এই 5টা এখানে বসাই দিতে পারি। সো দিস ইজ মাল্টিপ্লাইড বাই 5। কত আসলো রেজাল্ট? ঠিক আছে কি? জি স্যার। আচ্ছা, এইবার বলেন এগুলা সাপ্লাই না অ্যাবজর্ব? প্রথমটা পাওয়ার সাপ্লাই স্যার। স্যার। সাপ্লাই। আচ্ছা, দ্বিতীয়টা? সাপ্লাই স্যার। তৃতীয়টা? সাপ্লাই স্যার। শিওর? ভালো করে দেখেন, দ্বিতীয়টা কি? ইন্টারনাল অ্যারো একই দিকে? অ্যাবসর্ব স্যার। স্যার অ্যাবজর্বার পুরোটা সাপ্লাই যারা বলছিলেন তারা খেয়াল করেন, দ্বিতীয়টা কি সাপ্লাই? না।
যারা সাপ্লাই বলছিলেন দেখেন ভুলটা বুঝতে পারছেন কিনা, কি ভুল বলেন তো, কেন এটা অ্যাবজর্ব হবে? স্যার মাইনাস থেকে প্লাসের দিকে তো স্যার অ্যারোটা হবে। স্যার এটা বাধা দিচ্ছে। অপোজিং ডিরেকশনে, অ্যারোটা উল্টা দিকের ডিরেকশনে, তাহলে এটা কি সাপ্লাই হবে না স্যার অ্যাবসর্ব। অর অ্যাবজর্ব হবে? ঠিক আছে। আচ্ছা P3 কি হবে? P3 অ্যাবসর্ব স্যার। অর অ্যাবজর্ব। P4 স্যার সাপ্লাই। সাপ্লাই। সাপ্লাই না অ্যাবজর্ব? অ্যাবসর্ব স্যার। অ্যাবজর্ব স্যার। স্যার অ্যাবজর্ব। আবার বলেন। স্যার সাপ্লাই। অ্যারো যদি দুইটা একই দিকে থাকে তাহলে সাপ্লাই, অ্যারো দুইটা যদি উল্টা দিকে থাকে তাহলে অ্যাবজর্ব। দেখেন তো P4 এর ক্ষেত্রে অ্যারো দুইটা একই দিকে নাকি উল্টা দিকে? মনে মনে যে একই দিকে স্যার। একই দিকে স্যার। তাহলে কি হবে, সাপ্লাই হবে না অ্যাবজর্ব হবে? সাপ্লাই হবে স্যার। ইট শুড বি সাপ্লাই। এমন কে আছে এটা বোঝেন নাই? স্যার P4 টা বুঝি নাই স্যার। P4 টা P4 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 এর ডিরেকশনটা কোন দিকে? উপরের দিকে স্যার। উপরের দিকে। উপরের দিকে যেই কারেন্টের ডিরেকশন, উপরের দিকে যেই কারেন্টের ডিরেকশন সেটার যে অ্যারোটা সেটা তো উপরের দিকে, এটা তো বুঝছেন নাকি? এই অ্যারোটা যে উপরের দিকে সেটা তো দেখছেন। অ্যারো যে উপরের দিকে এটা নিয়ে তো কোনো ডাউট নেই। আচ্ছা এইবার মনে মনে যে অ্যারোটা আমরা আঁকি নাই, ইন্টারনাল অ্যারো মনে মনে, সেটা কোন দিকে? তীরের মাথা ও উপরের দিকে স্যার। সেম কোন ডিরেকশনে? উপরের দিকে স্যার। নাকি উল্টা উল্টা দিকের ডিরেকশনে? সেম ডিরেকশন স্যার। সেম ডিরেকশনে। সেম ডিরেকশনে হলে কি সাপ্লাই হবে না অ্যাবজর্ব হবে? সাপ্লাই। সাপ্লাই হবে। সেম ডিরেকশন হলে আমরা সাপ্লাই দিয়ে লিখব। ক্লিয়ার কি? কারেন্ট সোর্সের দিকটা তো দিকে যাচ্ছে না। জি জি বুঝি নাই। স্যার কারেন্ট সোর্সের দিকটা তো স্যার উল্টা দিকে যাচ্ছে। কারেন্ট সোর্সটা তো স্যার মানে যে ফাংশন করতে স্যার অ্যাবজর্ব গ্রাউন্ড ফ্লো মানে আইটা স্যার আয়ের দিকটা। কারেন্টের ফ্লো। হ্যাঁ হুম। কারেন্ট উল্টা দিকে যাচ্ছে কে বলছে? কারেন্ট তো এই যে এখানে কারেন্ট সোর্সের ডিরেকশন দেয়াই আছে, উপরের দিকে যাচ্ছে অ্যারো, এটা তো দেয়াই আছে। স্যার এই ডিরেকশনটা কি স্যার আমার সোর্স বুঝতে মানে বোঝানো হ্যাঁ যাচ্ছে হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ জি 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 ডিপেন্ডেন্ট সোর্স না এটা একটা? সো ডিপেন্ডেন্ট এটা কি? কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স থেকে বের হওয়া কারেন্টের ডিরেকশন কারেন্ট সোর্সের ভিতরেই দেওয়া থাকে। ও আচ্ছা স্যার, মানে সিম্বলটাতে দেওয়া থাকবে কোন দিকে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ যদি আমার কারেন্টটা খেয়াল করেন, যদি আমাদের এটা উল্টানো থাকতো তাইলে কি আমরা সাপ্লাই লিখতাম না অ্যাবজর্ব লিখতাম? অ্যাবসর্ব স্যার। অ্যাবজর্ব লিখতাম। কারণ কি, তখন কারেন্টটা ফ্লো করতেছিল, তখন এই অবস্থায় যদি থাকে তখন কারেন্টটা ফ্লো করতেছে নিচের দিকে, ঠিক আছে? কিন্তু যদি আমাদের আগের অবস্থায় থাকে এখন কারেন্টটা কোন দিকে ফ্লো করতেছে? ঠিক আছে, অ্যারোর ডিরেকশন যেদিকে সেদিকে কারেন্টের ডিরেকশন, কারেন্ট ফ্লোর ডিরেকশন সেদিকে। সো কারেন্ট সোর্সের ক্ষেত্রে ভিতরে যে অ্যারোটা থাকবে সেটা কারেন্ট ফ্লো ডিরেকশনকে ডিনোট করবে। স্যার কোশ্চেনে কি অলওয়েজ অ্যারো দেয়া থাকবে? হ্যাঁ সোর্স হলে তো অবশ্যই অ্যারো দেওয়া থাকবে, না হলে আপনি বুঝবেন কেমনে? আমি যদি আপনাকে একটা এরকম খালি ডায়মন্ড দিয়ে ভিতরে কিছু না দেই, আপনি কেমনে বুঝবেন এটা কি টাইপের সোর্স? ভিতরে প্লাস মাইনাস থাকলে কি সোর্স? ভোল্টেজ। আর ভিতরে অ্যারো থাকলে কারেন্ট। কারেন্ট সোর্স। তাহলে কারেন্ট সোর্স থেকে বের হওয়া কারেন্টের ডিরেকশন এটাই হবে। কারেন্ট সোর্সের ডিরেকশন যদি এইরকম দেওয়া থাকে তাহলে কারেন্টের ডিরেকশনও এদিকে হবে। স্যার নোড যার সাথে কানেক্টেড থাকুক না কেন স্যার কারেন্ট সোর্স ডিফারেন্ট হতে পারে, মানে ডিফারেন্ট দিকে যেতে পারে স্যার। জি 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 এক্স্যাক্টলি। আচ্ছা এইবার দেখেন তো, একটা সার্কিটের মধ্যে বলা আছে পাওয়ার যে পরিমাণ তৈরি হবে সেই পরিমাণ পাওয়ারই খরচ হবে। দেখেন তো সাপ্লাই আর অ্যাবজর্বের যোগফল সমান কিনা? সাপ্লাই কত হয়? 100 যোগ 8, আর অ্যাবজর্ব কত হয়? 60 প্লাস 48। জি স্যার সেম স্যার। জি স্যার সেম। দুইটা সেম, ঠিক আছে? সো তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা সার্কিটে যেই পরিমাণ পাওয়ার সাপ্লাই হবে সেম পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব হইতে হবে। যেই পরিমাণ পাওয়ার তৈরি হবে ওই পরিমাণ পাওয়ার খরচ হইতে হবে। যেই পরিমাণ ভাত রান্না হবে ওই পরিমাণ ভাত সবাইকে খাইতে হবে, লেফট ওভার রাখা যাবে না কোনো কিছু। আচ্ছা আমাদের বইতে একটা কাজ করছে, সেই বইতে যেটা করছে বলছে যে যদি আপনারা এরকম কোনো পাওয়ার কেউ যদি সাপ্লাই দেয়, ইউ শুড রাইট ইট অ্যাজ -100।
ওয়াট। আর যদি কেউ অ্যাবজর্ভ করে ইউ শুড রাইট ইট অ্যাজ পজিটিভ ভ্যালু 60 ওয়াট। যদি কেউ অ্যাবজর্ভ করে ইট শুড বি পজিটিভ। যদি কেউ সাপ্লাই দেয় ইট শুড বি নেগেটিভ। সো সাপ্লাই দিলে নেগেটিভ, অ্যাবজর্ভ করলে পজিটিভ, সাপ্লাই দিলে নেগেটিভ, অ্যাবজর্ভ করলে পজিটিভ। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্যাসিভ সাইন কনভেনশন। এই প্যাসিভ সাইন কনভেনশন বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কেউ যদি সাপ্লাই দেয় তাহলে আপনি সেটাকে মাইনাস দিয়ে লিখবেন। সো প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী সামেশন অফ অল দ্য পাওয়ার্স ইজ ইকুয়ালস টু 0। দেখেন তো আসলেও 0 হয়েছে কিনা। P1 কত? -100। সো -100 প্লাস 60 প্লাস 48 মাইনাস মাইনাস 8। জি স্যার 0। ঠিক আছে? সো 0। তাহলে প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী যদি লেখেন তাহলে সাম অফ অল দ্য পাওয়ারস ইজ ইকুয়ালস টু 0। আর যদি আপনি প্যাসিভ সাইন কনভেনশন ইউজ না করেন, আমরা একটু আগে সাপ্লাই অ্যাবজর্ব যেটা শিখছি, একটু আগে সাপ্লাই আর অ্যাবজর্ব যে জিনিসটা আমরা শিখছি, আপনার যদি ওইটাই বেশি কমফোর্টেবল লাগে তাহলে আপনাকে আনসারের পাশে উইদিন ব্র্যাকেট বলে দিতে হবে পাওয়ার সাপ্লাই নাকি পাওয়ার অ্যাবজর্ব। আপনি যে কোনো স্টাইলে লিখতে পারেন আনসার, কোনো সমস্যা নেই। পরীক্ষার খাতায় আপনি যে কোনো ভাবে লিখতে পারেন, আপনি মাইনাস দিয়েও লিখতে পারেন, তাহলে আমি মাইনাস দিয়ে লিখলে আমি বুঝবো যে ইট ইজ পাওয়ার সাপ্লাই, আর প্লাস দিয়ে লিখলে আমি বুঝবো দিস ইজ পাওয়ার অ্যাবজর্ব। অথবা আপনি পাশে লিখে দিবেন পাওয়ার সাপ্লাই বা পাওয়ার অ্যাবজর্ব। এখন বেশি চালাক যদি কেউ থাকে, সে কি করছে, ধরেন এরকম লেখছে কি -100 ওয়াট পাওয়ার সাপ্লাই, তাহলে কি বুঝাবে এটা? কে একজন -100 ওয়াট লিখছে তারপরে আবার লিখে দিছে পাওয়ার সাপ্লাই, তাহলে কি বুঝাবে এটা? তো উল্টা হয়ে যাবে। অ্যাবজর্ব উল্টো হয়ে বোঝাবে। যাবে। তাহলে দিস উড মিন অ্যাবজর্ব। সো এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? -100 ওয়াট সাপ্লাই দেওয়া মানে কি? তার মানে হচ্ছে এটা অ্যাবজর্ব করতেছে, উল্টা হয়ে গেল। সো রিমেম্বার এই ধরনের ডাবল নেগেটিভ টার্ম কিন্তু আমরা ইউজ করব না, ঠিক আছে? আচ্ছা, লেট আস ডু এক্সাম্পল 1.7 তো হইলো, প্র্যাকটিস প্রবলেম 1.7 দেখি আমরা পারি কিনা। আমাদের অঙ্কটা বইতেও করে দেওয়া আছে, ব্লা ব্লা ব্লা। প্র্যাকটিস প্রবলেম 1.7, P1 P2 P3 P4 বের করতে হবে। জায়গা আছে এখানে, কেন লিখি? বলেন P1 কত হবে? স্যার 5 × 9। 5 into 9. 45 ওয়াট। P2 কত? আমি আর লিখতেছি না, গুণ করে। স্যার 18 ওয়াট। 9 into 9 into প্যাসিভ সাইন যদি 18 ওয়াট। প্যাসিভ সাইন ইউজ করে বললে P1 কি 45 না -45? স্যার -45। -45। আচ্ছা, P2? স্যার 18 ওয়াট। P2 is 18, positive or negative? স্যার পজিটিভ। পজিটিভ স্যার। Positive. P3? স্যার পজিটিভ 12 ওয়াট। 4 into 0.6 into I মানে হচ্ছে 5, 0.6 into 5 মানে হচ্ছে 3, 3 4 12, তার মানে হচ্ছে 12 ওয়াট। পজিটিভ আর নেগেটিভ? স্যার পজিটিভ। স্যার নেগেটিভ হবে। পজিটিভ হবে। positive sir. নেগেটিভ হবে, সাপ্লাই দিলে নেগেটিভ হবে। সো স্যার এরো দুইটা সেম ডিরেকশনে থাকলে নেগেটিভ হবে। আচ্ছা, আর P4? P4? স্যার পজিটিভ 15 ওয়াট। Sir positive. এখন তো সাম অফ P কত হইছে? স্যার এটা নেগেটিভ হবে স্যার। না, নেগেটিভ কেন হবে? স্যার সরি স্যার, আমি ভুল বুঝছিলাম। ঠিক আছে, জি স্যার। Yes sir. এটা ভুল করেন না কিন্তু। প্লাস মাইনাস প্যাস লাগলে আপনি সাপ্লাই আর অ্যাবজর্ব দিয়ে লেখেন, তাহলে আর প্যাস লাগবে না। যে হয় এটা যদি পরেরটা বেশি কঠিন লাগে, এইভাবে প্লাস মাইনাস দিয়ে করতে যদি কঠিন লাগে, আপনি আগেরটা ইউজ করেন, এইভাবে সাপ্লাই আর অ্যাবজর্ব দিয়ে লেখেন, তাইলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি প্লিজ বলেন। স্যার এই সার্কিটটাতে স্যার এখন যেটা স্ক্রিনে আছে স্যার, এখানে তো স্যার P4 এর ডাইরেকশনটা স্যার প্লাস মাইনাস উল্টা হবে না স্যার? কারেন্ট তো উপরের দিকে যাচ্ছে আমাদের অ্যারো অনুযায়ী, তাহলে তো স্যার পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট যায় স্যার, তাহলে প্লাসটা নিচে হওয়ার না কথা না, মাইনাস আপনি এখন এই পাওয়ার ক্যালকুলেশনের সময় এত কিছু চিন্তা করবেন না। আপনি ভোল্টেজের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন নিয়ে চিন্তা করবেন। ভোল্টেজের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন যদি একটা আরেকটার উল্টা হয়,
তাহলে সেটা অ্যাবজর্ব করতেছে। ভোল্টেজের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন যদি একই দিকে হয় তাহলে সেটা সাপ্লাই দিচ্ছে। আর কিছু চিন্তা করবেন না আপনি এখন। ওকে স্যার। ওকে, তাহলে আর কোনো প্রশ্ন কারো? নাই। ওকে, তাহলে আমরা পরেরটায় চলে যাই, অঙ্ক পর। নেক্সট পার্ট ইজ এ টিভি পিকচার টিউবের অঙ্ক। আপনারা টিভি দেখছেন আশা করি, পুরাতন আমলের টিভি গুলা, সিআরটি টিভি। জি স্যার। এই যে টিভি গুলা দেখছেন না, পুরান আমলের স্যার। টিভি, ওগুলো বাইরে ভাঙছেন কখনো বা খুলছেন কখনো? না স্যার, স্যার ম্যাগনেট দিয়ে স্যার স্ক্রিনটা হ্যাঁ, অনেক কিছু থাকে ভিতরে, ইন্টারনাল সার্কিটরি থাকে, এটা সেটা থাকে। তো এটার মেইন যেই কম্পোনেন্ট, দ্যাট ইজ কল্ড দ্য পিকচার টিউব, সিআরটি পিকচার টিউব। এগুলো ওল্ড টেকনোলজি, এগুলো এখন আর খুব একটা ইউজ হয় না, সিআরটি মনিটর এখন আর হয় না। সো দিস ইজ দ্য পিকচার টিউব। এটার মধ্যে হচ্ছে এই জায়গায় একটা ইলেকট্রন গান থাকে। গান মানে হচ্ছে বন্দুক, গুলি করে যেটা দিয়ে। সো এই ইলেকট্রন গান থেকে ইলেকট্রন দিয়ে গুলি করা হয়। গুলি করার পর এই সামনে যে স্ক্রিন আছে, সেই স্ক্রিনের মধ্যে একটা ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়াল, কেমিস্ট্রি টাইপ ম্যাটেরিয়াল দেয়া থাকে। তো ইলেকট্রন গিয়ে যখন ওই ম্যাটেরিয়ালটাকে ধাক্কা মারে, তখন ওই ম্যাটেরিয়ালটা জ্বলে ওঠে। ঠিক আছে? সো এই ম্যাটেরিয়ালটা 3টা কালারের হয়। আপনারা যদি কখনো টিভির স্ক্রিনের উপরে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখছেন কখনো? টিভির স্ক্রিনের উপর কখনো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখছেন? না স্যার। কখনো যদি দেখে রেড গ্রিন ব্লু স্যার, এই 3টা লাইট স্যার জ্বলতে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, রেড গ্রিন ব্লু 3টা কালার দেখা যায়। এগুলাকে আমরা বলি এক একটা পিক্সেল। এগুলাকে আমরা বলি এক একটা পিক্সেল। পিক্সেল স্ট্যান্ডস ফর পিকচার এলিমেন্ট। সো রেড, গ্রিন আর ব্লু, এই 3টা এক একটা সেট মিলে এক একটা পিক্সেল বলা হয়। এখানে আপনি কিন্তু পিক্সেলগুলো দেখতে পাচ্ছেন এরকম, একটা রেড, একটা গ্রিন এবং একটা ব্লু মিলে একটা পিক্সেল হয়েছে। একটা রেড, একটা গ্রিন এবং একটা ব্লু মিলে একটা পিক্সেল হয়েছে। সো ইলেকট্রনটা যখন এসে এই লাল অংশটুকুর মধ্যে গুলি লাগে, তখন এই লাল পিক্সেলটা জ্বলে ওঠে। যখন নীল অংশটাই গুলি লাগে, তখন নীল পিক্সেলটা জ্বলে ওঠে। যখন গ্রিনটাই গুলি লাগে, তখন গ্রিন পিক্সেলটা জ্বলে ওঠে। ঠিক আছে? সো যখন আমাদের পুরো স্ক্রিনে একসাথে অনেকগুলো পিক্সেল একসাথে জ্বলে ওঠে, আমরা দেখি স্ক্রিনের মধ্যে ছবি দেখা যাইতেছে, ইত্যাদি ইত্যাদি। ওই পিকচার গুলাকে আমরা ছবি হিসেবে ইন্টারপ্রেট করতে পারি। ইন রিয়েলিটি এই যে ইলেকট্রন গুলা এই স্ক্রিনের মধ্যে ছুড়ে মারা হইতেছে, ওই জানি হারাই গেল। এই যে ইলেকট্রন গুলা যেই পিকচার টিউবের মধ্যে পিছন থেকে স্ক্রিনের মধ্যে ছুড়ে মারা হইতেছে, এই যে ছুড়ে মারার ব্যাপারটা, এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের আসলে একটা মেকানিজম আছে। সেটাকে আমরা যদি এই ধরনের একটা ডায়াগ্রাম বা আমাদের বইতে যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রাম দিয়ে যদি আমরা ফলো করি, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারবো। যে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সেই পিকচার টিউবের মোটামুটি একটা ডায়াগ্রাম আর কি, কনসেপচুয়াল ডায়াগ্রাম। পুরোপুরি ভালো কিছু হয়নি, মোটামুটি কিছু একটা হয়েছে। দেখা যাচ্ছে আশা করি? হ্যালো, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। পিছন থেকে এই যে ইলেকট্রন গান যেটা দিয়ে গুলি করা হইতেছে, এবং ইয়েলো কালারের যে বিমটা দেখতেছেন, সেটা হচ্ছে স্ক্রিনের মধ্যে গিয়ে এখানে যাইতেছে। আচ্ছা, তো এই জায়গায় আমাদের 4 ধরনের প্লেট থাকে, 4টা প্লেট থাকে। দুইটা প্লেট হচ্ছে আপনার হরাইজন্টাল রিফ্লেকশনের জন্য, আর 2টা প্লেট হচ্ছে ভার্টিক্যাল রিফ্লেকশনের জন্য। আমি ভার্টিক্যাল রিফ্লেকশনের প্লেট 2টা দেখাই। ধরেন এই যে একটা প্লেট দেখতেছেন, আমি লাল কালার করতেছি। জি স্যার। জি স্যার। এই 2টা প্লেট, এই 2টা প্লেটের মধ্যে দিয়ে, এই 2টা প্লেটের মাঝখান দিয়ে যে এরিয়াটা, সেখান দিয়ে যখন ইলেকট্রন যাবে, এবং এই 2টা প্লেটের যেই ভোল্টেজ, দ্যাট মিনস এই নোডের যেই ভোল্টেজ এবং এই নোডের যেই ভোল্টেজ, এই 2টা ভোল্টেজকে যদি আমি বাড়ায় দিই, দ্যাট মিনস এই পজিটিভনেসটা যদি বাইরে যায়, তাহলে কি হবে? ইলেকট্রন আরো বেশি এটার কাছের দিকে যাবে, দ্যাট মিনস ইলেকট্রন আরো নিচের দিকে যাবে। যদি আমি এই পজিটিভ ভোল্টেজটাকে বাড়ায় দিতে পারি, পজিটিভ মানে কি? সেই ইলেকট্রনকে আরো বেশি আকর্ষণ করবে, তার মানে এটাকে আরো নিচের দিকে টান দিয়ে নিয়ে আসবে, ইলেকট্রনকে আরো নিচের দিকে টান দিবে। নিচের দিকে টান দিলে আরো নিচের দিকের কোন একটা পিক্সেল জ্বলে উঠবে, গুলিটা গিয়ে কোথায় লাগবে? এখানে না লেগে আরো নিচে লাগবে। আর যদি আমি এই সাইডটাকে পজিটিভ বানাই দিতে পারি, তাহলে কি হবে? ইলেকট্রন উপরের দিকে রিফ্লেক্ট করবে। নাও দিস টাইম দিস ইলেকট্রন এইখান থেকে আইসা সে হয়তো হিট করবে এই জায়গায়, উপরের দিকে কোন একটা জায়গায়, মেবি এই জায়গাতে হিট করবে। সো তার মানে বুঝতেছি যে আমাদের উপরে বা নিচে ভার্টিক্যাল ডিরেকশনে মুভমেন্ট করানোর জন্য আমাদের এই 2টা প্লেট দিয়ে আমরা একটা পিক্সেলকে
যে কোনো এই বরাবর উপরে বা নিচে যে কোনো জায়গায় আমরা মুভমেন্ট করাইতে পারি। ক্লিয়ার কি? যদি এটা আপনি বুঝে থাকেন তাহলে সেম অ্যানালজি ব্যবহার করে আপনি বলতে পারেন যে হ্যাঁ হরাইজন্টাল মুভমেন্টও করা যাবে এই দুইটা প্লেট দিয়ে, নীল রং যে দুটো জায়গায় করলাম এই দুটো দিয়ে হরাইজন্টাল মুভমেন্টও করা যাবে। ফর এক্সাম্পল যদি আমরা এইটার পজিটিভনেস বাড়ায় দেই তাহলে কোন দিকে যাবে ইলেকট্রন, ডাইনে না বামে? স্ক্রিনের বামে। আরো বাম দিকে যাবে। আর যদি এইটাকে আমরা পজিটিভ করে তুলতে পারি আরো বেশি তাহলে ডান কি দিকে হবে? যাবে। আরো ডান দিকে সরবে। তার মানে এই একটা টিভির পিকচার টিউবের কোন পিক্সেলটা আমরা অ্যাক্টিভেট করব সেটা আমরা এই দুইটা প্লেটের ভোল্টেজকে কন্ট্রোল করে এই পিকচারটাকে কন্ট্রোল করতে পারি, সো দ্যাট মিন্স এই দুইটা প্লেটের মধ্যে আমরা যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করব বা যত কম অ্যাপ্লাই করব সেটা ইউজ করে আমরা স্ক্রিনের মধ্যে যে কোনো পিক্সেলকে জ্বালাই দিতে পারি, অ্যাক্টিভেট করতে পারি। সো দিস ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ টিভি পিকচার টিউব। টিভি পিকচার টিউবের ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে এরকম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ শেষ, এগুলো আমাদের পরীক্ষায় কিচ্ছু আসবে না। আমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে অঙ্ক একটা। এক্সাম্পল 1.8, এক্সাম্পল 1.8 এ বলছে যে একটা টিভির পিকচার টিউব আছে, হ্যাঁ, সেই পিকচার টিউবে প্রতি সেকেন্ডে 10⁻15 সংখ্যক ইলেকট্রন বের হয়। তার মানে কি এই যে পিকচার টিউব আছে এই পিকচার টিউবটা থেকে প্রতি সেকেন্ডে কয়টা ইলেকট্রন বের হয়? 10⁻15 সংখ্যক ইলেকট্রন বের হচ্ছে প্রতি সেকেন্ডে। তার মানে ইলেকট্রন পার 1 সেকেন্ড। ঠিক আছে? সো তার মানে আমরা প্রশ্নটা যদি বুঝি যে কি দেয়া আছে, প্রশ্নের মধ্যে বলা আছে যে কতগুলো ইলেকট্রন প্রতি সেকেন্ডে যায়, 10⁻15 সংখ্যক ইলেকট্রন যাচ্ছে। আচ্ছা, 10⁻15 সংখ্যক ইলেকট্রন, তার মানে এই পুরা সবগুলো ইলেকট্রনের চার্জ কত? হাউ মাচ ইজ কিউ? একটা ইলেকট্রনের চার্জ 1.602 ইনটু 10⁻⁻19 একক কি? চার্জের একক কুলম্ব। কুলম্ব। 10⁻15 সংখ্যক ইলেকট্রনের চার্জ কত হবে তাইলে? multiplied by 10⁻15, ঠিক আছে না? স্যার জি, স্যার। 10⁻⁻4 থাকবে। হ্যাঁ, চিহ্নের জন্য আমরা -4 লিখবো, সমস্যা নেই ওটা। আর ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, সো ইউ শুড পুট এ মাইনাস সাইন বিফোর দ্যাট। সো দিস ইজ দ্য টোটাল চার্জ। আচ্ছা, এতগুলো ইলেকট্রন কয় সেকেন্ডে যায়? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে যায়। তাহলে t ইকুয়ালস টু কত সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। তাহলে t দেওয়া আছে, q দেওয়া আছে, আপনাকে যদি i বের করতে বলা হয়, হাউ মাচ ইজ i? i ইকুয়ালস টু, ফর্মুলা আপনারা জানেন। সো কি হবে এটা? একক কি? কারেন্টের একক কি? স্যার অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আপনাদেরকে পরবর্তী প্রশ্নের পরবর্তী অংশ বলছে, অ্যাজ এ ডিজাইন ইঞ্জিনিয়ার আপনি ডিজাইন করতেছেন, ডিটারমাইন দ্য ভোল্টেজ V0 বের করতে বলা হয়েছে। টু অ্যাক্সিলারেট দ্য ইলেকট্রন বিম টু অ্যাচিভ 4 ওয়াট। ওয়াট কিসের একক? ওয়াট Power. কিসের একক? পাওয়ার। পাওয়ার মানে পাওয়ারের কি? একক। পাওয়ার মানে কি? VI। VI। V এর বদলে কি দেওয়া আছে? স্যার V0। V0। আর I লাগবে। I জানি কত পাইছেন? -10। হোয়াটএভার যা লেখা ছিল সেটা। তাহলে সেই I এর ভ্যালু V0 ইনটু I, এটা আপনি বসায় দেন। So now you have this equation where you know the value of T, this is 4, value of I, this is this part. So বের করা লাগবে V0, পারা যাবে? Yes, sir. জি স্যার। একটা ছাড়া সব দেয়া আছে। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আসলে আপনাকে আইটা একবারে দিয়ে দিছে। ইলেকট্রন পার সেকেন্ড। ইলেকট্রন পার সেকেন্ড কিসের একক? স্যার অ্যাম্পিয়ারের একক। যদি আপনি এভাবে বলেন, দিস ইজ অলরেডি আই। ইলেকট্রন পার সেকেন্ড মানে অলরেডি, কুলম্ব পার সেকেন্ড মানে কি? অ্যাম্পিয়ার। কুলম্ব পার সেকেন্ড যদি বলেন এটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ার। পারা যাবে আশা করি। নেক্সট অঙ্ক যেটা আছে, দ্যাট ইজ আই এর ভ্যালুটা মাইনাস ধরেই করতে হবে। প্লাস, হ্যাঁ করেন, সমস্যা নেই। এই যে দেখেন আমাদের বইতেও মাইনাস ধরে করছে, যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ, দ্যাটস ওয়াই।
আচ্ছা, প্র্যাকটিস প্রবলেম 1.8 এটা দেখেন তো, একই অঙ্ক, এটাও পারবেন আশা করা যায়। এবার আইডিয়া আছে কত, একবারে আমরা করে ফেলবো এখন। আইডিয়া আছে কত? 13 10 to the power 13 10 to the power 13 10 to the power 13 হয় নাই? 10 to the power 13 ইলেকট্রন পার সেকেন্ড। ইলেকট্রন পার সেকেন্ড মানে কি? ডিভাইডেড বাই 1 সেকেন্ড। ইলেকট্রনের উপরেরটা চার্জের এককগুলো আমি অন্য কালার দিয়ে লিখি। একক, উপরেরটার একক হচ্ছে কুলম আর নিচেরটার একক হচ্ছে সেকেন্ড। সো কুলম পার সেকেন্ড মানে হচ্ছে অ্যাম্পিয়ার। সো আপনি অ্যাম্পিয়ারও লিখতে পারেন বা কুলম পার সেকেন্ডও লিখতে পারেন। আমরা অ্যাম্পিয়ারই লিখি। সো দিস ইজ আওয়ার আই 10 to the power 13 ইনটু ই। ই এর ভ্যালু আগেই বসানোর দরকার নেই, যেমন আছে রেখে দেন। আচ্ছা, বলছে যে ভোল্টেজ যেটা দেয়া আছে দ্যাট ইজ 30 কিলোভোল্ট। তাহলে ভি দেয়া আছে কত? 30 কিলো। কিলোটা কি এককের অংশ? না না স্যার, কিলো মানে 1000 তিনটা দিয়ে শূন্য। করতে হবে। এক্স্যাক্টলি। সো বের করতে বলছে কি, ক্যালকুলেট দ্য পাওয়ার। পাওয়ার মানে যেন কি? স্যার ভিআই। ভিআই, ভি দেওয়া আছে, আই দেওয়া আছে, বের করেন, যত আসে তত আনসার। একক হচ্ছে ওয়াট। এক্সামে যদি আপনি অঙ্কটা করতে গিয়ে আনসার লিখতে গিয়ে আপনি ভুল করেন, ইউ উইল গেট 90% মার্ক। যদি আনসার কারেক্ট হয় তাহলে তো ফুল মার্ক। আর যদি আপনার আনসার লেখার ক্যালকুলেশনের চেষ্টা নাই করেন, জাস্ট পি ইকুয়ালস টু এখানে ভি আর আই লিখে আনসার লিখে চলে আসেন, আপনি 8 পাবেন 10-এ। যদি এই প্রশ্নে 10 থাকে 10-এ 8 পাবেন। যদি আপনি এখানে ক্যালকুলেশনটা করার চেষ্টা করেন কিন্তু আনসার ভুল হয়, ইউ উইল গেট 9। আর যদি সব ঠিক থাকে ইউ উইল গেট 10। বাট যদি ধরেন আনসার মিলে গেছে, হ্যাঁ আনসার ওকে, কিন্তু ভিতরের এগুলা কিছু ঠিক নাই, তাইলে কত পাবেন? 0। তার মানে আপনি দেখে লিখছেন, 2 নম্বরই করছেন। সো ভিতরের জিনিসগুলো হচ্ছে আসল, আনসার ক্যালকুলেশনে একটা দুইটা ভুল হইতেই পারে, এটা স্বাভাবিক, হিউম্যান এরর হইতেই পারে। ঠিক আছে কি? কোনো প্রশ্ন কারো সোফার? না স্যার। সোজা অঙ্ক, আশা করি পারবেন ইনশাআল্লাহ। নেক্সট হচ্ছে আমরা ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশনের একটা অঙ্ক আমরা দেখব এখন। ইলেকট্রিসিটি বিল আমরা যখন ক্যালকুলেট করি তখন কিন্তু এক্সাক্ট রেটে আমরা ক্যালকুলেট, মানে ফ্ল্যাট রেটে আমরা ক্যালকুলেট করি না। ফর এক্সাম্পল, আপনি একটা বাসায় ধরেন টোটাল এক মাসে ইউজ হয়েছে 657 ইউনিট, কথার কথা একটা বাসায় আপনি ইউনিট ব্যবহার করছেন, আপনার মিটারে যেটা শো করতেছে দিস ইজ 657 ইউনিট আপনি শো করতেছেন, মিটার আপনাকে শো করতেছে। আচ্ছা, এই ইউনিট বলতে আসলে কি বোঝায়? এই ইউনিট বলতে আসলে বোঝায় যে কিলো ওয়াট পার আওয়ার স্যার। না, এটা ভুল বললেন, কিলোওয়াট নট পার আওয়ার। পার আওয়ার না, কিন্তু কিলোওয়াট আওয়ার। কেন এটা কিলোওয়াট আওয়ার হলো? কারণ এটা ইটস এ মেজারমেন্ট অফ ডাব্লিউ। মনে আছে ডাব্লিউ ইকুয়ালস টু কি ফর্মুলা জানো? আমরা এগুলা ডেরিভেশনে যাইনি, জাস্ট মনে রাখেন ফর্মুলা, এগুলা ডেরিভেশন আপনারা আগে পড়ছেন। পিটি। ডাব্লিউ মানে কি? ওয়ার্ক ডান, কাজ বা শক্তি। ওয়ার্ক ডান, ওয়ার্ক ইকুয়ালস টু পিটি। আচ্ছা, পি মানে কি জানো? ভিআই। ই মানে আছে পাওয়ার। হ্যাঁ, পি মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে ভি ইনটু আই। আচ্ছা, তাহলে ভি আর আই এর একক কি? ওয়াট। আগে একটা কিলো লাগাই দিছে, তার মানে হচ্ছে 1000 ওয়াট। টাইমের একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ডের বদলে দিছে আওয়ার। তাহলে এটা কি কিলোওয়াট পার আওয়ার হইলো? নো স্যার। এটা কি ভিআই ডিভাইডেড বাই টি? নো। সো দিস ইজ কিলোওয়াট আওয়ার, একটা টার্ম। কিলোওয়াট আওয়ার বলতে আমাদের কষ্ট লাগে, সেই জন্য আমরা এটার নাম দিছি হচ্ছে ইউনিট। আমাদের বাসা বাড়িতে বলবেন কয় ইউনিট ইলেকট্রিসিটি খরচ হয়েছে? 1 ইউনিট মানে হচ্ছে 1 ইউনিট, এটার মানে হচ্ছে আপনার 1 কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে? সো 657 ইউনিট মানে কিসের মেজারমেন্ট? এটা হচ্ছে 657 ইউনিট মানে হচ্ছে 657 কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, কিলোওয়াট আওয়ার আপনি আর কি করছেন, ইউনিট। আচ্ছা, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমাদের যদি বলে দেয় যে বিলটা এরকম ভাবে হয় না যে আপনার প্রতি ইউনিটের দাম হচ্ছে 3 টাকা, তাইলে আপনি 657 ইউনিট ইউজ করছেন, তাই আপনার বিল হচ্ছে 3 ইন্টু 657 যত হয় তত বাংলা টাকা। তাই কি এইভাবে কি ক্যালকুলেশন হবে? নো, ক্যালকুলেশন কিন্তু এইভাবে হবে না। ক্যালকুলেশনটা হয় লেয়ার্ড প্রাইসিং এ। লেয়ার্ড প্রাইসিংটা কিরকম? ওরা বলে দেয় যে এই পুরাটুকুর বিল একই রেটে হবে না, এই পুরাটুকুর মধ্যে প্রথম
যদি আপনার টোটাল ইউসেজ 0 থেকে 50 এর মধ্যে থাকে, 0 থেকে 50 এর মধ্যে থাকে, তাহলে আপনার বিল হবে হচ্ছে at the rate of 3 টাকা 30 পয়সা বিডিটি। এই রেটে 0 থেকে 50 ইউনিট যদি আপনার ইউজ হয় তাহলে 3 টাকা 30 পয়সা বিল কাটবে। তাহলে আপনার বিল যদি কথার কথা আপনার যদি মান্থলি ইউসেজ হয় 657 এর বদলে 41 ইউনিট, তাহলে আপনার বিল কত আসবে? 3.30 মাল্টিপ্লাইড বাই 41, যত হয় তত। কিন্তু আপনার যদি 51 ইউনিট হয় তখন এটার জন্য অন্য একটা ফর্মুলা দেওয়া আছে, বলছে যে এই সেম জিনিস যদি কারো 50 ইউনিটের চেয়ে বেশি হয়, 0 to 50 এর বেশি যদি হয়, দ্যাট মিন্স 0, তখন 0 to 75 এর বিল হবে হচ্ছে 3 টাকা 80 পয়সা রেট। তাহলে তখন আপনি 51 ইউনিট যদি ইউজ করে থাকেন, ইন দ্যাট কেস আপনি কোন লেয়ারে পড়তেছেন, প্রথমটায় নাকি দ্বিতীয়টায়? দ্বিতীয়টাই। দ্বিতীয়টায়। ইন দ্যাট কেস কত হবে? তাহলে বিল 51 মাল্টিপ্লাইড বাই 3.80, যত আসে তত। ক্লিয়ার? বুঝতে পারছেন কি? জি কেউ স্যার। যদি Yes, sir. 3.5 ইউনিট ইউজ করে তাহলে সে কোন লেয়ারে পড়ছে? Second is. সেকেন্ড লেয়ারে পড়ে গেছে। আচ্ছা, এইবার ধরেন আরো একজন আসছে, সে বলছে না ভাই আমি 251 ইউনিট ইউজ করছি, 251 ইউনিট ইউজ করছি। তাইলে তার জন্য বলা আছে যে পরবর্তী 100 ইউনিট, নেক্সট 100 ইউনিট, নেক্সট 100 100 ইউনিট না, সরি 125, নেক্সট 100 ইউনিট ইজ এট দ্য রেট অফ ধরেন 4 টাকা 90 পয়সা বিডিটি রেট। তাহলে এখন তার ইলেকট্রিসিটি বিল কত হবে? ধরেন একজনের টোটাল মান্থলি ইউসেজ হচ্ছে 251 ইউনিট, 251 ইউনিটস। ইন দ্যাট কেস তাহলে তার বিলটা কোন রেটে হবে? দিস ইজ মাই কোয়েশ্চেন। তাইলে সেই ক্ষেত্রে তার প্রথম 75 ইউনিটের বিল হবে হচ্ছে 75 মাল্টিপ্লাইড বাই 3.80, এই রেটে এটার একটা বিল আসবে। আর তারপরে বাকিটুকু তার কত বাকি আছে? আর কতটুকু বাকি আছে তার? স্যার 126 ইউনিট। 126 ইউনিট, স্যার 176 ইউনিট। 176 ইউনিট। তাহলে 176 এর মধ্যে 125 এর বিল দিবে সে কত করে? 4 টাকা 90 পয়সা রেটে। বাকি আছে আর কত? 200 গেল, আরো 51 ইউনিট বাকি আছে। এই 51 ইউনিটের জন্য পরবর্তী লেয়ারের যে প্রাইসিং, সেটা আমরা পরবর্তী লেয়ারের প্রাইসিংটা এখনো লিখি নাই। ধরেন আপনাকে বলে দিছে নেক্সট 100 ইউনিট ইজ এট দ্য রেট অফ 6 টাকা 10 পয়সা। তাহলে বাকি 51 ইউনিটের বিল কত কোন রেটে হবে? 6 টাকা 10 পয়সা রেটে আপনার বিল হবে। সো তখন আপনার টোটাল বিলটা আসবে এই সম্পূর্ণটুকুর রেজাল্টের যোগফল যেটা আসে। ক্লিয়ার কি? ইলেকট্রিসিটি বিল কিভাবে ক্যালকুলেশন হয়? স্যার আরেকবার একটু বুঝাইলে বেটার হয় স্যার। অবশ্যই। আরেকবার আমরা একটা রিয়েল লাইফেরই দিয়ে বুঝাই, পরীক্ষার প্রশ্ন দিয়ে। আরেকজন কি জানি প্রশ্ন করতেছিল, বলেন। স্যার এখানে ফার্স্টে যখন আমরা 51 ইউনিটেরটা পরের বার নিলাম, তাহলে আবার 51 ইউনিটটা 0 থেকে 50 এর মধ্যে কেন পড়লো না? 50 আলাদা করে আবার 1 কে আলাদা করে ধরা যায় না? হ্যাঁ ধরা যায়, কিন্তু যারা এই নিয়মটা বানাইছে তারা এইভাবে আর কি দিছে। কেন এইভাবে দিছে আমি দেখাচ্ছি আপনাকে। বাংলাদেশের যেই বিপিডিবি মানে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তারা হচ্ছে এই ধরনের রেটগুলা ফিক্স করে। তো তারা রেটগুলা ফিক্স করার সময় তারা এই ধরনের একটা পলিসি দিছে, দ্যাটস ওয়াই আমরা এটা ফলো করতেছি। সেটা হচ্ছে আমাদের এক্সাম কোশ্চেন, মিড টার্ম 1 এর কোশ্চেন গত সেমিস্টার বা তার আগের সেমিস্টারে। এইখানে দেখেন ওরা হচ্ছে এই টেবিলটা ওরা দিয়ে দিছে। এটা আমি পিডিবির ওয়েবসাইট থেকে নিছি। ওরা যেহেতু এইভাবে দিছে তাই আমাদেরকে এইভাবে অঙ্কগুলো করতে হচ্ছে। বুঝতে পারছেন? সো পরীক্ষায় অনেকেই বলে যে স্যার এই যে এখানে 0 to 50, তাহলে এটা কি স্যার 50 থেকে হবে না বা 51 থেকে হবে না? উত্তর হচ্ছে না, এটা 51 থেকে হবে না। এটা যা আছে ঠিকই আছে। কেন এটা ঠিকই আছে? কারণ বাংলাদেশের ওরা নিয়ম করছে যে 50 ইউনিট বা তার চেয়ে কম ব্যবহার করবে তার বিলের টাকাও কম হবে, যে আরো বেশি ইউজ করবে তাকে বেশি রেটে দিতে হবে। সো যে 75 ইউনিট পর্যন্ত ইউজ করবে তার জন্য রেট এতটুকুই, যে আরো বেশি ইউজ করবে 76 ইউনিট যে ইউজ করবে সে প্রথম 75 ইউনিট 3 টাকা 80 পয়সা রেটে দিবে,
কিন্তু পরবর্তী 1 ইউনিট সে 5 টাকা 14 পয়সা রেটে দিবে। বুঝতে পারছেন? জি স্যার। 76 ইউনিট ব্যবহার করে, লেটস সে somebody use 76 units, so first 75 unit should be paid at the rate of 3 টাকা 80 পয়সা, then আর 1 ইউনিট বাকি থাকে, রাইট? সো প্রথম 75 ইউনিট এই জায়গা দিয়ে গেল, আর 1 ইউনিট বাকি থাকতেছে, সেই 1 ইউনিটের জন্য 5 টাকা 14 পয়সা তার বিল দিতে হবে। অন টপ অফ দ্যাট প্রতি মাসে আপনি 1 টাকাও খরচ করেন নাই, আপনার লাইট ফ্যান সব বন্ধ ছিল, একটা লাইট ফ্যানও জ্বালান নাই, সারা মাস আপনি দেশের বাইরে ঘুরতে গেছিলেন বা গ্রামের বাইরে ঘুরতে গেছিলেন, তাও মাস শেষে আপনাকে একটা ফিক্সড মিটারের রেন্ট হাবিজাবি এটা দিতেই হবে। এটাকে আমরা বলি কি বেজ মান্থলি চার্জ, এটা আপনাকে দিতেই হবে মাস্ট। লাইট ফ্যান সব অফ করে গেলেও দেখবেন মিটার রেন্ট এটা কাটে। যারা প্রিপেইড মিটার ব্যবহার করেন বাসা বাড়িতে, দেখবেন যে প্রিপেইড মিটারে 500 টাকা ভরলে 300 কত জানি আসে, 340 টাকা আসে, 160 টাকা কাইটা নেয় এখন, দেখছেন? জি স্যার। প্রিপেইড মিটারে 500 টাকা ভরলে 360 টাকার মতো আসে, এখানে 90 টাকা হচ্ছে লাইন রেন্ট, 40 টাকা মিটারের ভাড়া বা ডিমান্ড চার্জ কি যেন একটা, আর এর উপরে বাদ বাকিটি হচ্ছে ভ্যাট। ওই সব মিলে টোটালটাকে আমরা, এটা 2012 সালের ডেটা অনুযায়ী হচ্ছে 105 টাকা ছিল, এখন বর্তমানে সেটা 160 টাকার উপরে আর কি। সো বেজ মান্থলি চার্জ হচ্ছে আপনার টোটাল এনার্জি কস্টের সাথে যোগ করতে হবে। এইবার আমরা তাহলে এবার আসল অঙ্কটা দেখি, যিনি প্রশ্নটা করছিলেন তাদের জন্য অঙ্কটা আমরা আরেকবার করতেছি। লেট আস সে আপনাকে বলা আছে যে একটা লোক 657 ইউনিট ইলেকট্রিসিটি খরচ করছে, 657 ইউনিটস অফ ইলেকট্রিসিটি একজন খরচ করছে। আচ্ছা, তাইলে 657 ইউনিট যদি কেউ খরচ করে থাকে, তাহলে তার প্রতি মাসে ওই মাসে তার ইলেকট্রিসিটি বিল কত হবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। নাও আমরা দেখতেছি যে 657টা কি ফার্স্ট লেয়ারে পড়ে, প্রথম লেয়ারে পড়ে? 657 কি প্রথম লেয়ারে পড়ে? প্রথম লেয়ারটা তাহলে 657 এর জন্য ইটস নট অ্যাপ্লিকেবল, পড়ে না। তাহলে 657 যেটা আছে এটা প্রথম লেয়ারটা, তার জন্য অ্যাপ্লিকেবল না, বাদ। তাহলে দ্বিতীয় লেয়ার থেকে, সো প্রথম কতটুকু? 75 ইউনিট, প্রথম 75 ইউনিট, সেটার জন্য বিল কত দিতে হবে? কত টাকা রেটে? 3.80 পার ইউনিট। ইয়েস, তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে, আমরা যদি এইভাবে বলি যে 75 ইউনিট মাল্টিপ্লাইড বাই 3.80 পার ইউনিট, তাহলে ইউনিট আর ইউনিট পার ইউনিট আর ইউনিট কাটা গেল, তাহলে থাকতেছে হচ্ছে কত? বিডিটি, একক হলো বিডিটি, ইকুয়ালস টু গুণ করে যা হয় তত বসাবেন রাইট হ্যান্ড সাইডে। সো ক্যালকুলেশনের জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করি যে পাইথন ইউজ করতে, আস্তে আস্তে ফ্যামিলিয়ার হয়ে যান, ঠিক আছে? সো জাস্ট টাইপ পাইথন and it will be there for you. Just আপনি এখানে টাইপ করেন 75 into 3.80, 75 into 3.8, তার মানে হচ্ছে 285। so this is 285। আচ্ছা, তারপরটা কত হবে? তাহলে আমি টোটাল কত টাকার বিল দিলাম এখন পর্যন্ত? প্রথমে 75 টাকার বিল আমার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? টোটাল 657 ইউনিটের মধ্যে আমি মাইনাস 75 টাকার, দ্যাট মিন্স 285 টাকা বিল দেয়া আমার হয়ে গেছে। আচ্ছা, 75 ইউনিটের বিল দেওয়া আমার হয়ে গেছে। এইবার বাদ বাকি কত ইউনিট থাকে? পরে 125 ইউনিটের। ও আচ্ছা আচ্ছা। নেক্সট লেয়ার ইজ অফ 125 ইউনিটস। সো 125 ইউনিটের জন্য তাহলে কত হবে? 125 ইনটু 5.14 কত হয়? 125 into 5.14, 642.5। so this is 642.5। তারপর এটা কত হবে? স্যার এখানে 125 কেন 200 না যায় না? এই যে 76 থেকে 100 পর্যন্ত 25, আর 100 থেকে 200 পর্যন্ত আরো 100, এই জন্য 125। আচ্ছা, 100 ইউনিট ইনটু 5 টাকা 34 পয়সা, এটা কত হবে? 534। তারপরেরটা 100 ইউনিট ইনটু 6 টাকা 63 পয়সা, তো 663। তারপরেরটা হচ্ছে 200 ইউনিটের লেয়ার। দেখেন তো আগে খেয়াল রাখতে হবে যে কয় টাকার বিল দিলাম, বেশি টাকার বিল দিয়ে ফেললাম কিনা। প্রথমে 75 টাকার দিছি, এরপরে হচ্ছে 75 ইউনিটের দিছি, এরপরে 125 ইউনিটের দিছি, তারপরে দিছি 100, তারপরে দিছি 100। দেখেন তো কয় টাকার বিল দিলাম এখন পর্যন্ত?
আর 200 400 টাকার বিল দেওয়া হয়েছে, 400 টাকা সরি 400 ইউনিটের বিল দেওয়া হয়েছে, 400 ইউনিটের বিল দেওয়া হয়েছে, আমার 657। তাহলে নেক্সট পরবর্তীটা হচ্ছে আরো 257 ইউনিট বাকি। সো নেক্সট লেয়ার ইজ অফ 200 ইউনিট। কত হবে? 200 ইনটু 8.7, 1740 লিখে দিই একবার, 1740। এগুলো সব হচ্ছে বিডিটি একক বাংলা টাকা। আর লাস্টলি তাহলে আরো 200 ইউনিট বিল দেওয়া আমাদের হয়ে গেল। বাকি থাকে আর কত টাকার বিল দেওয়া, আর কত ইউনিটের বিল দেওয়া? 57 ইউনিট। 57 টাকা। আর বাকি থাকে শুধুমাত্র 57 ইউনিট, রেস্ট অফ দা শুধু 57 ইউনিট। নেক্সট লেয়ার ইয়ের 600 বা তার উপরে গেলে আমার আছে 57 পর্যন্ত। তো আপনাকে এটা খেয়াল করতে হবে যে কোন লেয়ার পর্যন্ত আপনি যাচ্ছেন। সো 57 ইনটু 9.98, 57 ইনটু 9.98 which is 568.86। ওকে, শেষ। আমরা মোটামুটি তাহলে সবগুলি বিল দিয়ে ফেলছি। সো এখন আমার টোটাল ইলেকট্রিসিটি বিল কত? হোয়াট ইজ মাই টোটাল ইলেকট্রিসিটি বিল? স্যার সবগুলো যোগ করে তার সাথে স্যার 105 যোগ করতে হবে এক্সট্রা। এক্স্যাক্টলি, টোটাল ইলেকট্রিসিটি বিল মানে হচ্ছে বেজ মান্থলি চার্জ এর সাথে হচ্ছে আপনার এনার্জি কস্ট যোগ করতে হবে। বেজ মান্থলি চার্জের সাথে এনার্জি কস্ট যোগ করলে আপনি টোটাল ইলেকট্রিসিটি বিল ওই মাসেরটা পাবেন। ঠিক আছে? সো বেজ মান্থলি চার্জ আমাদের কত এখানে দেয়া আছে প্রশ্নে? 100 টাকা। স্যার 105 টাকা। বেজ মান্থলি চার্জ ইজ 105 টাকা, প্লাস হচ্ছে এই সব হাবিজাবি যা পাইছেন 285 যোগ 642.5 যোগ 533 যোগ 663 যোগ 1740 প্লাস 568.86 যোগ করে যা পান তাই আনসার। ঠিক আছে? একক কি এটার? টাকা, বিডিটি বাংলা টাকা। কত হইলো? 4540। The answer is 4540 বাংলা টাকা তার প্রতি মাসের বিল। Now the next question is average electricity cost কত? Average cost per unit কত গেছে বলেন তো? এভারেজটা কেমনে বের করা যায়? এভারেজ কেমনে বের করব? স্যার এনার্জি কস্ট গুলো ওই 6 দিয়ে ভাগ করলে হয়ে যাবে স্যার। 657 দিয়ে ভাগ করবেন। এক ইউনিট Yes, sir. কেনার জন্য কয় টাকা করে পড়ছে? আপনার 105 657 যোগ হবে স্যার। হ্যাঁ 105 সহ। সো এক ইউনিট কিনতে আপনার খরচ হয়েছে কত টাকা? এটাই হচ্ছে এভারেজ। সো 657 ইউনিট কিনতে আপনার খরচ হয়েছে 4540 টাকা। এক ইউনিট কিনতে কত খরচ হয়েছে? তাহলে কত হবে? 4540 ডিভাইডেড বাই 657। একক কি হবে? হোয়াট ইজ দ্য ইউনিট? 4540 কি বিডিটি টাকা? ইউনিট স্যার। আর 657টা কি? পার ইউনিট। পার ইউনিট তো এককটা কি তাহলে দাঁড়ালো? টাকা পার ইউনিট। এককটা দাঁড়ালো টাকা পার ইউনিট। এভারেজ কস্টের একক হচ্ছে টাকা পার ইউনিট। একক কখনো মুখস্থ করবেন না, খবরদার। একক মুখস্থ করলে কালাঘাম ছুটে যাবে। কখনো একক মুখস্থ করতে যাবেন না। ক্লিয়ার কি? এটা পারা যাবে এক্সামে আসলে? জি স্যার। স্যার আচ্ছা, সারা পৃথিবীতে ইলেকট্রিসিটি যত বেশি ব্যবহার করবেন দাম তত কমে যাবে। আপনি 1 কেজি চাল কিনতে গেলে যত টাকা রেটে পড়ে, আর 1 বস্তা চাল 20 কেজির যদি 1 বস্তা চাল কিনেন তাহলে কি পার কেজিতে রেট বেশি পড়ে না কম পড়ে? কম পড়ে। কিন্তু বাংলাদেশের অবস্থা দেখছেন? কম পড়ে। বাংলাদেশের অবস্থা দেখছেন? বাংলাদেশে যত বেশি ইউজ করবেন রেটটা কি আস্তে আস্তে বাড়ছে না কমছে? স্যার বাড়ছে স্যার। বাড়ছে। স্যার এটা তো স্যার কম ইলেকট্রিসিটি ইউজ করার জন্য করা হয়েছে না? হ্যাঁ, বাংলাদেশে যেহেতু ইলেকট্রিসিটির ঘাটতি আছে, দ্যাটস ওয়াই এটা কম ইলেকট্রিসিটি করানোর জন্য এটা করা হয়েছে এরকম এটা। বাট সারা পৃথিবীতে আমাদের বইয়ের যে অঙ্কটা আছে খেয়াল করে দেখেন, প্রথম 100 ইউনিটের দাম 16 পয়সা, মানে ডলারের পয়সাকে সেন্ট বলে।
দ্বিতীয় 200 ইউনিটের দাম হচ্ছে আপনার 10 সেন্ট মানে 10 পয়সা, এরপরে 6 পয়সা, আর বেজ মান্থলি চার্জ হচ্ছে $12 মাত্র। সেখানে ওদেরটাও কিন্তু ওই যে একই কাজই করছে, লেয়ার প্রাইসিং করে তারপরে বেজ চার্জ যোগ করছে, এভারেজ কস্ট কত এটা দিয়ে ভাগ করছে, ব্লা ব্লা ব্লা। খুব সোজা এই টাইপের অঙ্ক পরীক্ষায় সাধারণত একটা করে আসে। আপনারা দেখতে পাইলেন এইমাত্র যে পরীক্ষার প্রশ্ন থেকেই কিন্তু এটা দেখেছি। পরীক্ষার প্রশ্নটা একটু ঘুরায় দিই আমি, আসলে পরীক্ষার প্রশ্নটা একটু ঘুরায় দেওয়া হয়। পরীক্ষার প্রশ্নটা কিভাবে ঘুরায় দেওয়া হয়, এই যে 657 আপনাকে ফার্স্টেই বলে দিছি না, পরীক্ষার সময় এই 657টা আমি সরাসরি বলে দেই না, বরং এই 657টা আপনাকে ক্যালকুলেট করে বের করা লাগবে। কিভাবে ক্যালকুলেট করে বের করবেন দেখেন, আপনাকে বলে দিছে যে মনে করেন আপনার একটা হিটার আছে, 2টা ফ্রিজ আছে, 5টা বাল্ব আছে, 2টা টিভি, একটা ওভেন আছে এবং একটা পিসি আছে, তাহলে টোটাল কত ইউনিট খরচ হয়েছে, এটা হচ্ছে আপনার কাজ। সো তার মানে আপনি বুঝতেছেন যে একটা হিটার তার মানে হচ্ছে 500, 2টা ফ্রিজ মানে হচ্ছে 200, সো 500 প্লাস হচ্ছে 200, তারপরে কি 5টা লাইট বাল্ব তার মানে আরো 500, তার মানে হচ্ছে 1200 হইলো টোটাল। এরপরে গেল হচ্ছে 5টা লাইট বাল্ব, 2টা টিভি, টিভি কই, টিভি হচ্ছে 20, তাহলে হচ্ছে 1220, একটা ওভেন, ওভেন হচ্ছে 25, তাইলে হচ্ছে 1245, আর কি আরেকটা পিসি 12 স্যার। পিসি কই যেন, কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার মাইক্রোওয়েভের নিচে। হ্যাঁ 12, তাইলে এটা কত হয় 57 না, 1257। সো আপনার মান্থলি ইউসেজ কত ইউনিট? 1257। এখন 1257, আগের অঙ্ক 657 দিয়ে করছেন, এখন 1257 দিয়ে করেন, পারবেন? জি স্যার। জি স্যার, জি পারবো। স্যার। আশা করি পারা যাবে পরীক্ষার হলে। আমি সাধারণত এক্সামে গত সেমিস্টারে আমি কোড দেইনি, কিন্তু তার আগের সেমিস্টারে আমি এটা কোড করতে দিছিলাম। আমি সাধারণত যখনই সিএসি 103 মানে স্ট্রাকচারড প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং টাইপ কোর্স নেই, আমার সর্বপ্রথম অ্যাসাইনমেন্ট থাকে এইটা। আমি এই বইয়ের এই অঙ্কটা দিয়ে বলি যে এই অঙ্কটা বা একটু আগে যেটা আপনাদেরকে দেখাইলাম যে এই পিকচারটা, এটা এই জিনিসটা আপনি এমন একটা প্রোগ্রাম লেখেন with your favorite programming language, maybe C or Java or C++, Python, whatever you prefer, whichever you prefer, সেটা দিয়ে এমন একটা প্রোগ্রাম লেখেন যেই প্রোগ্রামটা আপনার ইনপুট হিসেবে নিবে হচ্ছে টোটাল ইউসেজ 1257 বা 657, এইটা ইনপুট হিসেবে নিবে এবং আউটপুট হিসেবে দুইটা জিনিস দিবে, একটা হচ্ছে টোটাল ইলেকট্রিসিটি বিল ইন বিডিটি এবং এভারেজ কস্ট কত বললো ইন টাকা পার ইউনিট, এই দুইটা জিনিস সে আউটপুট হিসেবে দিবে। পারবেন করতে? জি স্যার, পারবো। ইনশাআল্লাহ ট্রাই করবেন আজকে রাতে। স্যার হয়েছিল স্যার। জি বলেন। স্যার এই প্রবলেম স্যার করা হয়েছিল স্যার এর আগের সেমিস্টারে, একদম জি 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 স্যার এরকম প্রবলেমই স্যার আর কি করা হয়েছিল স্যার জাভা দিয়ে, আমাদের অ্যাসাইনমেন্টে ছিল আর কি। হ্যাঁ হইতে পারে, হইতে পারে, এটা তো আগে শিখছেন, এখন এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন আপনারা আর কি। 2021 স্প্রিং, এটা কি স্প্রিং? দিস ইজ সামার, সামার নামে একটা স্প্রিং সেমিস্টারের ক্লাস করতেছি, স্প্রিং মেবি এইটা, হ্যাঁ। The question was something like this. দেখা যাচ্ছে? রেকর্ডিং থেকে প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে রাখেন, এখান থেকে পরবর্তীতে এটা করবেন। সো এমন এই উপরের অংশটুকু কিন্তু রিডান্ডেন্ট ইনফরমেশন, ঠিক আছে? এটা কিন্তু আপনার কোডিং এর জন্য লাগতেছে না, উপরের এই অংশটুকু কিন্তু কোডিং এর জন্য লাগতেছে না, কোডিং এর জন্য কিন্তু পরবর্তী পার্টটুকু ইম্পর্টেন্ট। সো এমন একটা প্রোগ্রাম লেখেন, মিড টার্ম 1 এর কোশ্চেন এটা, মিড টার্ম 1 এর কোশ্চেন এটা, স্প্রিং 2021, সো গত সেমিস্টারে আগের সেমিস্টার। এমন একটা প্রোগ্রাম লেখেন যেটা কিনা মান্থলি ইউসেজ জানতে চায় আপনার কাছ থেকে ইউনিটে, দ্যাট মিন্স কিলোওয়াট আওয়ারে, এবং ডিসপ্লেস দ্য ইলেকট্রিসিটি বিল এন্ড দ্য এভারেজ কস্ট ইন বাংলাদেশি টাকা
শো দ্য স্যাম্পল আউটপুট। তো এইখানে আপনি বের করলেন কত ইউনিট হয়েছে, তারপরে কোন লেয়ার পর্যন্ত যাবেন এই জায়গায় আপনাকে ইফ এলস খাটাইতে হবে আর কি অনেকগুলা। সো দয়া করে হার্ড কোডিং করবেন না, হার্ড কোডিং করলে তো আসলে হবে না এইগুলা। তো ওই ইন্টেলিজেন্ট ওয়েতে করবেন, ভেরিয়েবল ডিক্লেয়ার করে যে এটা কত বেশি কত কম ইত্যাদি ইত্যাদি, যেটা আপনার ভালো লাগে এটা দিয়ে আপনারা আসলে আশা করি করতে পারবেন অঙ্কটা। আর ফার্স্ট মিডের অন্য কোনো প্রশ্ন, ব্যাটারির ইগুলো আমরা এখনো করিনি, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা যাতে ব্যাটারি দিয়ে শুরু করি এটা একটু আমাকে মনে করাই দিন, ঠিক আছে? কোনো প্রশ্ন? আজকে আর পড়াবো না। নো স্যার। স্যার লাস্ট ক্লাসের একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন প্লিজ বলেন। স্যার ফিগার 1.11 এ স্যার একটু প্রবলেম স্যার। ফিগার 1.11 11। স্যার আমি স্যার পেজ নম্বর হলো 15। পেজ নাম্বার 15। জি স্যার। জি স্যার, এখানে স্যার টাইম ভ্যারিং ভোল্টেজ লেখা স্যার, এটা কি স্যার? কোথায় টাইম ভ্যারিং ভোল্টেজ? স্যার ওই যে ফিগার ওখানে স্যার এ লেখা আর কি স্যার। ও এই যে ইউজড ফর কনস্ট্যান্ট অর টাইম ভ্যারিং, মানে দুই ধরনেরই, কনস্ট্যান্ট ভোল্টেজও হয় অথবা টাইম ভ্যারিং ভোল্টেজও হয়। এটার জন্য টাইম ভ্যারিং বলতে আসলে এসি বোঝানো হয়েছে। এসি সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে না? জি স্যার। এই তো। তো আমাদের বইতে এই বইটায় ওরা ডিসি ভোল্টেজ সোর্স এবং এসি ভোল্টেজ সোর্সের জন্য ওরা সেম সিম্বল ইউজ করছে। ওরা বলছে যে ভিতরে প্লাস মাইনাস থাকলে এটাও ডিসি এটাও ডিসি। ইন রিয়েলিটি আমরা অন্যান্য বই যদি ওপেন করি আমরা বইয়ে দেখবো যে এসি সার্কিটের জন্য ওরা বলে যে এসি ভোল্টেজ সোর্সের জন্য ওরা ভিতরে এরকম একটা সিম্বল ইউজ করে, দিস ইজ এসি এন্ড দিস ইজ ডিসি। সো এই এসিটাকেই ওরা বলতেছে টাইম ভ্যারিং, কিন্তু আমাদের বইতে এই সিম্বলটা ইউজ করে নাই। এই সিম্বলটা ইউজ না করে বলছে যে এই সিম্বল দিয়ে আমরা ডিসি কেও বোঝাবো, ডিসি মিন্স কনস্ট্যান্ট ভ্যালু, কোনো চেঞ্জ হয় না, আর এসি মানে হচ্ছে টাইম ভ্যারিং, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, দুইটা দিয়েই বোঝাবে। সো ডিসি আর এসি দুই ভোল্টেজ সোর্সই এই সিম্বল দিয়ে বোঝাবে, সেটা ওরা বলছে। আর ডাইনেটটা ডিসি, কোনো মিস নাই, ডাইনেট তো ব্যাটারি। কোশ্চেন আর কোনো? নো স্যার। স্যার আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার বলতে স্যার ক্লাস পারফরমেন্সে আজকে স্যার আপনি তো বেশি ম্যাথ মানে বুঝাইছেন, এখন আমরা ক্লাস পারফরমেন্স ওই যে কি লিখবো স্যার? মূলত যে ম্যাথগুলো করাইছেন ওই ম্যাথগুলো ডিটেইলস লিখবো? হ্যাঁ লিখে দিতে পারেন, আপনি যা যা শিখছেন সেগুলা। আপনি যদি আজকের ক্লাস থেকে শুধু ম্যাথই শিখে থাকেন তাহলে বলবেন উই হ্যাভ সলভ সাম ম্যাথ। এখানে কিলোওয়াট আওয়ার মানে ইউনিট বোঝায়, ডেজ মান্থলি চার্জ যোগ করতে হয় এনার্জি চার্জের সাথে, নরমাল রেট খাটে না, ফ্ল্যাট রেটের বদলে এই রেট লেয়ার্ড প্রাইসিং ইউজ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। এইসব লিখলেই তো 300 অক্ষর বেড়ে যায়। বুঝছি স্যার। বুঝতে পারছেন? অনেকেই এই মোহাম্মদ আশিকুর, আপনার প্রবলেম সলভ হয়েছে? না স্যার, আমি আর চেক করে দেখিনি স্যার। আপনি একটু মেইল চেক করেন, যদি কনফার্মেশন মেইলটা পান মেবি আপনার রেসপন্সটা হারাই গেছে। ওটা করলে আমি আপনারটা ম্যানুয়ালি আরেকবার সাবমিট করে দিবেন, আপনারটা ওটা আমি লেট হিসেবে কাউন্ট করব না। কিন্তু আমার রেকর্ড শো করতেছে যে আপনার নাম লিখে সার্চ দিলে একটা এন্ট্রি আসে। সো দ্যাট মিন্স আপনি সোমবারের ক্লাস করছেন বা রোববারের 24 তারিখের ক্লাসটা মনে হয় করেন নাই। আর যদি করেও থাকেন তাহলে ওইটা আমাকে একটু ফরওয়ার্ড করেন। স্যার ক্লাসটা করছি স্যার, ওইটা ক্লাসে করছি স্যার। রোববারেরটা করছেন, সোমবারেরটা করেন নাই? স্যার দুটোই করছি স্যার ক্লাসে। তাইলে অ্যাটেন্ডেন্সটা সাবমিট করে দেন। দুইটাই যদি করে থাকেন তাহলে সাবমিট, যদি করেও থাকেন তাহলে তো আপনার কাছে একটা কনফার্মেশন মেইল গেছে, রাইট? জি স্যার গেছিল মেবি মনে হয়। হ্যাঁ, তাহলে ওইটা আমারে ফরওয়ার্ড করে দিয়েন। ওইটা যদি দেখি তাহলে আমি আপনার কথা বিশ্বাস করব, তখন আমি বলবো যে আবার সাবমিট করেন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন না হলে ছুটি? স্যার জি বলেন। স্যার আমি তো অ্যাড্রপে অ্যাড করেছি, এখন অ্যাটেন্ডেন্সের যে আমার 2টা ক্লাস মিস গেছে সেটা কি লেট হিসেবে কাউন্ট হবে? 31 তারিখের আগে যারা মানে অ্যাড করবেন ক্লাস শুরু হওয়ার পরে তাদেরটা লেট হিসেবে আমি কাউন্ট করব না। সো আপনাদের 31 তারিখের পর যারা লেট অ্যাডভাইজিং করছেন, যাদেরটা লেট শো করতেছে তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওটা লেটটা মুছে দিব। ওকে। এবং যারা পরে কোর্স অ্যাড করছেন তাদেরকে প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং গুলো দেখে ওই ক্লাসের অ্যাটেন্ডেন্স সাবমিট করতে হবে। ওকে স্যার।
স্যার আমার একটা প্রবলেম হয়েছে স্যার সেকেন্ড বলেন। অ্যাটেন্ডেন্সে স্যার। আমি জি, মানে কি লিখেই সমস্যা হয়েছে? সাবমিট করছিলাম স্যার। মানে যেখানে আমাদেরকে মোটামুটি 300 ওয়ার্ডস লিখতে হয় স্যার। ওইখানে লিখে জি। স্যার সাবমিটও করছি। আমাকে মেল ব্যাকও করছে, বাট মেল ব্যাকের মধ্যে আমি যা লিখছিলাম ওগুলা কিছু নাই স্যার। মানে আই ডোন্ট নো কিভাবে হয়েছে আবার এটা। লিখতে হবে। আপনার ইন্টারনেট কানেকশনের জন্য হয়তো অন দ্য ফ্লাই এটা হারাই গেছে, আপনাকে আবার লিখতে হবে কষ্ট করে। যদি মেইল কনফার্মেশন মেইলের মধ্যে যদি না থাকে তাহলে সেটা সাবমিট হয় নাই। মানে স্যার বাকি যেগুলো করছিলাম লাইক ক্লাস টাইমটা, তারপরে হচ্ছে ডেটটা, এগুলো সবকিছু ঠিক আছে, বাট টপিক নেমটাও ঠিক আছে স্যার, বাট আপনার স্টুডেন্ট আইডি কত বলেন তো? 2020 023 স্যার। 201 202 পুরোটা বলেন। 2020 260023। 2-3 একটা আসছে, আরেকটা আসছে, দুইটা ক্লাসের অ্যাটেন্ডেন্স আসছে, কিন্তু পরের ক্লাসে এই জিনিসগুলো সাবমিট হয় নাই, আমার কাছে কিছু আসে নাই। জি স্যার। এবং আপনি এটা এটাই সাবমিট করছেন 23টা 13তে, কিন্তু তখন কোনো কিছু আসে নাই এই জিনিসটা। এটাই স্যার আমাকে ব্যাক মেইলে এটাই দেখাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এটা এই রেসপন্সটা যদি এডিট করতে পারেন, এডিট ইউর রেসপন্সে একটা অপশন আছে না, এডিট ইউর রেসপন্সে গিয়ে আপনি এই জিনিসটা এডিট করে এখানে যা যা দরকার সেটা বসায় দেন। আর না হইলে এই দিনের অ্যাটেন্ডেন্স, নতুন অ্যাটেন্ডেন্স সাবমিট করেন এই 10-25 দিয়েই, আবার নতুন করে সাবমিট করেন, আর আমি এইটা তখন ডিলিট করে দিব। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ কিছু? স্যার এখানে কি স্যার 300 অড না 300 লেটার লিখতে হবে স্যার? ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর। স্যার আমি প্রথমবার মানে 300 অডের মতো লিখছিলাম স্যার, এই জন্য 300 ওয়ার্ড লিখতে হবে না। এখান থেকে প্রবলেম হতে পারে স্যার? না না না, বেশি লিখলে কোনো সমস্যা নেই, বাট মিনিমাম 300 অক্ষর লিখতে হবে। 300 ওয়ার্ড লিখলে তো আপনার 1000 অক্ষরের বেশি ছাড়াই গেছে, 570 428 604। যাই হোক, খুব বেশি দেখা যাচ্ছে না। এনিওয়ে, বেশি কেউ লেখে নেই খুব বেশি। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। খুদা হাফেজ। ছুটি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।